আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের ক্লাসটিতে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ক্লাসটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করলে 60% নাম্বার, অর্থাৎ 60 থেকে 65 নাম্বার তোমরা পাবা এই একটি ক্লাসের মাধ্যমে, যেটা তোমরা 2026 এবং 27 সাল, বিশেষ করে এটা 2026 সালের জন্য বানানো, 2027 সাল পরীক্ষার্থীদের জন্য এটা বিশেষ উপযোগী। দেখো, এই ক্লাস আমরা কি কি নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট সম্পাদ্য এবং আমাদের যে সপ্তদশ অধ্যায় 17 অধ্যায় 17 পরিসংখ্যান আছে সেটা নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান থেকে তোমরা জানো অবশ্যই 30 থেকে 31 নাম্বার তোমাদের থাকে, এবং জ্যামিতি যেটা সম্পাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে তোমরা অবশ্যই 15 থেকে 20 নাম্বারের মতো পাবা, 20 থেকে 22 নাম্বার। তো চলে গেল আমাদের প্রায় 50 থেকে 52 নাম্বার। এবং আমি আরো কিছু জিনিস এখানে অ্যাড করলাম, যে এমসিকিউ গুলো তোমাদের 100% এমসিকিউ এবং 5-7টা সংক্ষিপ্ত যে এগুলো দিব, তার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা। সো এই ক্লাসটা তোমাদের অবশ্যই দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে। যাদের টার্গেট সারা বছর পড়াশোনা করো নাই, পাস করতেই হবে, স্যার কিভাবে পাস করব, পাস করার কোনো ওয়াই দেখিয়ে দেন, কিভাবে পাস করব, পাস করার একটা পথ দেখিয়ে দেন, তাদেরকে আমি সাজেস্ট করব এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করবা। এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে আমি কিভাবে পড়াচ্ছি তোমরা দেখো। এই যে একটা আমাদের কি দেওয়া আছে, জাস্ট একটা উদ্দীপক দেওয়া আছে, আমি একটা থেকে কিভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা, অর্থাৎ এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিভাবে উত্তর দিবা সেগুলো আমি দেখা দিচ্ছি তোমাদেরকে। অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবুও এর বাইরে আমি তোমাদেরকে আরো 5-7টা কি তোমাদের হোমওয়ার্ক দিব, যেগুলো তোমরা 100% কমন পাবা। তো কথা না বাড়াই চলো আমরা ক্লাসটা শুরু করতে যাই। ক্লাসের প্রথমে দেখো একটা চার্ট দেওয়া আছে, একটা টেবল দেওয়া আছে, যে টেবল এর মধ্যে শ্রেণীব্যাপ্ত এবং গণনা সংখ্যা দেওয়া আছে। আমি প্রথমে সপ্তদশ অধ্যায় নিয়ে আলোচনা করি, ক্রমান্বয়ে এই ক্লাসের পরের অংশগুলোতে আমরা কি একটা ক্লাসের মধ্যে পাবে তোমরা, এই একটা ক্লাসের মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি, পুরো ক্লাসটাই তোমরা পাবা। কিন্তু এখানে জাস্ট প্রথমে আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেছি, তারপরে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করবো, তারপরে আমি সবগুলা এমসিকিউ এবং সবগুলো কি এসকিউ নিয়ে আলোচনা করব। এখানে কি কি শিখতেছি আমরা, একটা চার্ট থেকে জাস্ট একটা টেবলে কি কি দেওয়া আছে সেখান থেকে আমরা শিখবো প্রচুরক, মধ্যক, সংকীর্ণ পদ্ধতি গড়, অজীব রেখা, গাণিতিক গড়, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ। এই 7টার বাইরে তো তোমার কোনো প্রশ্ন আসবে না, অবশ্যই আসবে না। যদিও এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সংকীর্ণ পদ্ধতিতে গড়, সবার পরীক্ষা আসবে, এটা সবার পরীক্ষা আসবে। এরপরে গণসংখ্যা, বহুভুজ, এটা সবার পরীক্ষা আসবে, সবার, এই দুইটা জিনিস সবার পরীক্ষা আসবে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা, এই পরীক্ষায় কি আসবে, সংকীর্ণ পদ্ধতিতে গড় এবং গণসংখ্যা, বহুভুজ প্রত্যেকটা বোর্ডে আসবে, এবং আয়তলেখ এটাও আসবে। এই তিনটা প্রত্যেকটা বোর্ডে আসবে। সো এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। এর মাধ্যমে প্রচুরক এবং মধ্যক নির্ণয় তোমাদের শিখতে হবে, সংক্ষিপ্ত তোমাদের এটা লাগতে পারে। চলো, এখানে 60 জন শিক্ষার্থীর ওজনটা কেজিতে দেওয়া আছে, গণসংখ্যা নির্বাচন সারণীটা দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে প্রথমে বলছে প্রচুরক নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রচুরক নির্ণয় করো। যারা ক্লাস করো নাই, কোনদিন পড়াও নাই, সে কি পরিসংখ্যান কোনদিন পড়ো নাই, তারাও কিন্তু আজকে পারবা। দেখো কি আছে এখানে, প্রচুরক। প্রথম প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কি দেওয়া আছে, সারণীটা দেওয়া ছিল। প্রচুরক নির্ণয় করার জন্য স্যার কি করব, কি আমাদের বের করতে হবে। প্রচুরক নির্ণয় করার জন্য তোমাদের কোনো সারণী আঁকতে হবে না, সবকিছু সারণী যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাতেই দেওয়া থাকবে। যদি না এটা অবিন্যস্ত হয়, তাহলে কি আগে প্রচুরকের সূত্রটা কি সেটা দেখি আমরা। প্রচুরক নির্ণয়ের সূত্রটা, মোড বা প্রচুরক হচ্ছে যে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে বাবু। এটা যদি না পারো তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে না, এই আনসারটা করতে পারবে না। এখানে যা আছে এরপরে কোনটা কি তোমাদের প্রবলেম হয়, সূত্রগুলো পারো, তোমাদের প্রবলেম হয়ে যায় কোথায়, প্রবলেমটা হয়ে যায় যে কোনটার মান কি সেটা। খুব মনোযোগ দিয়ে দেখো, কোনটার মানকে আমি খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম F1 এর ভ্যালু কি, F1 এর আগে আমাদের L আছে, ঠিক না? L এর ভ্যালু কি তোমাদের বুঝতে হবে। প্রথমে Lটা কি, একটা নির্বাচন সারণী দেওয়া থাকলে সেখানে আমাদেরকে বের করতে বলতে কি, প্রচুরক মানে হচ্ছে যে যেই সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটাই প্রচুরক শ্রেণী। যে শ্রেণীতে কি থাকবে, সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটাই কি আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী এখানে কোনটা, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সো এলটা হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এখানে কি 60। দেখো এখানে 60 থেকে কি আছে, আমি খুব একটু স্লোলি ক্লাসটা করাচ্ছি যেন সবাই বুঝতে পারো।
সবাই বুঝতে পারো। 60 থেকে 64, 60 থেকে 64 এই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী। এটাকে বলা হয় নিম্ন শ্রেণী, নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা, এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। সো এল এর মানটা কি হবে? নিম্ন সীমা হবে। অলওয়েজ এল এর ভ্যালু নিম্ন সীমা। গড়ের ক্ষেত্রে, প্রচুরের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে সব জায়গায় এল মানে নিম্ন সীমা। তাহলে এটা কত? 60। এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে যে কিসের মান? F1। F1 মানে কি? F1 মানে হচ্ছে যে, একটু খুব কেয়ারফুল দেখো, F1 মানে হচ্ছে যে F1 মানে হচ্ছে যে মধ্যক শ্রেণী গণনা সংখ্যা, সরি প্রচুরক শ্রেণী গণনা সংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা এখানে? এই হচ্ছে প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী গণনা সংখ্যা কত? 20। তাহলে 20 মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী অথবা কি বলবো আমরা? আগের শ্রেণী। প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এইটা, এটার গণসংখ্যা। তাহলে 20 বিয়োগ 10, আমরা কি পাচ্ছি? 10। তাহলে F1 এর মান কি পেয়ে গেছি? 10। খুব সহজে আমরা F1 এর মান পেয়ে গেলাম। F2 কি? সেম, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণী কোনটা? 65 থেকে 69, সেটা গণসংখ্যা কত? 12। সো আমরা পাচ্ছি 20 মাইনাস 12 ইকুয়াল টু 8 বা 8। তাহলে F2 কত? তাহলে F1 পাইলাম, F2 পাইলাম, L পাইলাম। H এর মানটা, H এর মান আর L এর মান সব সময় কিন্তু সেম থাকবে, ঠিক আছে? সব সূত্রে আছে এটা, L এবং H গুলা সব সূত্রে আছে, মধ্যকে আছে, প্রচুরকে আছে, সংগীত পদ্ধতি গড়ে আছে, সব জায়গায় কিন্তু আছে। তাহলে আমরা H এর মান কোনটা? H এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। H কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কোনটা? এই যে 45 থেকে 49 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তোমার কিন্তু অবশ্যই বিয়োগ করলে হবে না, এখানে গুনতে হবে। 45, 46, 47, 48, 49, কয়টা পেয়েছি? 5টা। 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 10টা হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো 45 থেকে 49, 45 থেকে 49, 45 থেকে 49 এর মধ্যে কয়টা পাইছি আমরা? 5টা। সো H এর মান কত আমাদের? H ইজ ইকুয়াল টু 5। H ইকুয়াল টু কত? 5। আমরা পেলাম কত? 5। তাহলে আমাদের H এর মান পাইলাম, F2, F1 এবং L পাইলাম। এখন বের করতে পারবো না আমরা, এই সূত্রটা সবাই পারবে না, অবশ্যই সেটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে তাহলে ভ্যালুগুলো আমরা বসাই দিব। 60 যোগ F1 কত? 10, F1 প্লাস F2 এর মান কত? F1 প্লাস F2 কত হচ্ছে? 10 আর 8, 18। তারপর ইন্টু H কত? 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছে 60, 5 10 50, 50কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এটা কাটাকাটি করলে কত পাবো? 2.50 ভাগ 18, 3 18 54। তাহলে 2 দশমিক, এখানে আমার করা আছে 2.8, তাহলে আমাদের 62.8। এটা হচ্ছে কি? কেজি। এই কেজি লিখে দিবা তোমরা, কিন্তু এককটা লিখে দিবে এখানে, যেহেতু জনসংখ্যাটা কেজিতে দেওয়া আছে। ওজন কেজি থাকলে কেজিতে লিখবো আমরা। যদি জনসংখ্যা কোনো কিছু অন্য কিছু উপত্য থাকে, এত জন, 5 জন, 10 জন, জন লিখবো আমরা। তাহলে কত? 62.8 কেজি। এটা আমরা পেলাম কি? প্রচুরক। এই নিয়মে প্রত্যেকটা প্রচুরক তোমরা পারবা, স্পেশাল কোনো তোমার প্রচুরক নাই এখানে, সবগুলো কিন্তু সেম। এরপর আমরা মধ্যকে চলে, এরপর কি যাবো? মধ্যক বের করব। মধ্যকের সূত্রটা প্রথমে দেখো, সূত্র দেখবো, সূত্রের মধ্যে কি কি আছে, এই ডেটাগুলো আমরা পারি কিনা, যে চলকগুলো আছে সেই চলকগুলো ভ্যালু আমরা বুঝি কিনা, তাহলে আমরা ইজি করে পারবো। মধ্যকের মধ্যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। FC তোমাদের বই এটা FC আছে, এটা FM আছে, ছোট হাতের FM, এটা হচ্ছে বড় হাতের FC। তাহলে এখানে L কি, n/2 কি, মাইনাস FC কি, H/FM কি, H কি, FM কি, সবগুলো জানলাম আমরা পেয়ে যাবো। আমরা আগেই জানি L এর ভ্যালু, Lটা কি, H টা কি সেটা জানি। H অলওয়েজ সেম, H এর কোনো পরিবর্তন নাই। তাহলে H কি? শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে H এর মান আমরা জানি কত? 5। H এর মান কত? 5। এখন F কি? n/2 তো আমরা জানি, n এর মান কি? n মানে হচ্ছে যে সামেশন অফ fi, অর্থাৎ মোট গণসংখ্যা। সামেশন অফ fi মানে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত আমাদের এখানে? 60। মোট গণসংখ্যা কত? 60। তাহলে f এর মানও আমরা, সরি n/2 এর মানও জানি। দেন 60 হলে n/2 সমান কত? n/2 ইজ ইকুয়াল টু 30। তাহলে n/2 ও আমরা পেলাম, n/2 ইকুয়াল টু 30। এখন আমরা খুব ইজি করে কিন্তু মানগুলো বসাই দিতে পারবো, খুব ইজি করে মানগুলো বসাই দিতে পারবো। তাহলে দেখো, তারপর f এর মান কি, fc কি, fm কি, fc কত, fc দেখো। এখন আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আগে আমরা যখন প্রচুরক বের করছিলাম সেখানে কিন্তু আমার কোনো সারণী অ্যাড করতে হয়নি, এটার মধ্যে একটা সারণী অ্যাড করতে হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এই দুটো দেওয়া ছিল, এই দুটোর সাথে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা যোগ করতে হবে, CF যোগ করতে হবে, ক্রমজয়িত গণসংখ্যা যোগ করতে হবে। ক্রমজয়িত গণসংখ্যা সবাই জানো আশা করি, তবু আমি একটু দেখা দিচ্ছি, তোমরা এত দামি স্টুডেন্ট যে এটাও জানো না।
তোমরা অবশ্যই এটা জানো। দেখো প্রথমে কত, এটা গণসংখ্যা কত 8 না, এটা সোজা সোজা আমরা বসাই দিব 8, এটা সোজা সোজা 8 বসাই দিব। এইটার সাথে এটা যোগ করব কত, সরি 4, এটা কত 4, 4 এর সাথে এই যে এটা যোগ করব, এই 4 এর সাথে এটা যোগ করব, 4 আর 8 কত 12, এই 12টাই বরাবর লিখবো। এই 12 এর সাথে এই 10 যোগ করব, বুঝতে পারতেছি তো, 10 যোগ করে 22 বুঝে বসাই দিব এখানে। তাহলে 12 10 22, এই 22 এর সাথে আবার 20 যোগ করব 42, 42 বসাই দিব। 42 এর সাথে 12 যোগ করব 54, 54 এর সাথে 6 যোগ করব 60। বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি, বুঝছি, অবশ্যই বুঝছি এটা আমরা। তাহলে 60, এই 60টা হচ্ছে আমাদের কি, এই 60টা কিন্তু আমাদের কি মোট গণসংখ্যা। তাহলে এই 60টা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, এখানে ক্রমযুক্ত গণসংখ্যা, এগুলো সবগুলো কি সংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এফসি আমি কি বলতেছি, এফসি এখনো বলিনি আমি, এফসি হচ্ছে যে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী কোনটা সেটা কিভাবে বের করবো আমরা, প্রচুর শ্রেণীর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে গণসংখ্যা বেশি সেটা কিন্তু সবসময় হয় না মধ্যক শ্রেণী, মাইন্ড ইট, অবশ্যই সেটা তোমরা ভুল করে আসবে না হলে। এটা তুমি কিভাবে বের করবে, সবাই কিন্তু এটা বেশিরভাগ কিন্তু তোমরা ভুল শিখছো, যে মধ্যক শ্রেণী হচ্ছে যে কোথায়, যেটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা সেটা, এটা যদি করো তাহলে অবশ্যই তুমি ভুল করে আসবা। আর ভুল করলে স্যারে তোমাদেরকে কি দিবে, ভুল করলে কি দিবে, আন্ডা দিবে। তাহলে কি করতে হবে আমাদের, মধ্যক শ্রেণী কোনটা হবে, আমরা প্রথমে মোট গণসংখ্যা কত 60, এই 60 কে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হয় 30, এই 30টা কোন শ্রেণীতে বসছে দেখতে হবে, প্রথম কোন শ্রেণীতে বসছে দেখতে হবে। তাহলে 45 থেকে 49, 4, 4 আর 8 12, 12 আর 8, সরি এদিকে গুনি, এদিকে গুনলে আমাদের সুবিধা হয়। তাহলে কোথায়, এতটুকু পর্যন্ত হচ্ছে 22, এতটুকু পর্যন্ত কি 55 থেকে 59 পর্যন্ত 22, তাহলে 30টা কোথায় 22 এর পরে, 22 এর পরে এখানে পর্যন্ত আছে 44, সরি 42, 22 থেকে 42, তাহলে 42 এর মধ্যে আছে না 30টা, দেখো তো এখানে আছে 22 পর্যন্ত আর এখানে আছে 42 পর্যন্ত, তো 30 এটা কোন ঘরে আছে, এই শ্রেণীতে আছে। 30টা কোন শ্রেণীতে আছে, 60 থেকে 64 এই শ্রেণীতে। তো এই শ্রেণীর গণসংখ্যা কত 20, এই শ্রেণীর গণসংখ্যা কত 20, এই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত 42। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এটা 60 থেকে 64। মধ্যক শ্রেণী কি বলছি, ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। সো আমরা এখন বসাইতে পারি মানটা, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু পরে তোমরা একটু আস্তে আস্তে বুঝো, আমি আস্তে আস্তে বলছি, ডিরেক্ট করে দিলে কিন্তু অনেকেই বুঝবে না, সেজন্য আমি জাস্ট বুঝাই করাচ্ছি, যারা একদম পড়ে না তারাও যেন বুঝো, আর যারা বুঝছো তারা একটু টেনে টেনে যাবা, সমস্যা নাই, তারা যতটুকু পর্যন্ত ততটুকু দেখবা। এল এর মান কত 60, তাহলে মধ্যক শ্রেণী আমরা পাইছি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর প্রচুরক সময় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60, 60 এর সাথে যোগ n/2 কত 30 মাইনাস এফসি কত, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা এই যে 42, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা, এটা আগের শ্রেণী কোনটা, এটা। তাহলে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা ইয়ার মান কি পাচ্ছি, এফসি এর মান 22, এফসি এর মান 22 ইনটু এইচ বাই এফএম। এইচ এর মান আমরা জানি, এইচ এর মান হচ্ছে কত 5, এখানে বের হয়েছে, এটা অন্য কিছু বের হতে পারে, 5 না বের হয় অন্য কিছু বের হতে পারে। এফএম এর মান কত, এটা একদম সহজ, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা, এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে যে কত, এটা 60 থেকে 64, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। সো আমরা এখানে 20 বসাই দিব। এখন আমাদের হিসাবটা খুব ইজিলি হয়ে যাবে, 60 প্লাস 30 থেকে 22 গেলে কত 8, আর এখানে আছে 20 আর উপরে আছে 5, কাটাকাটি করলে 4 5 20, 4 দুগুণে 8, তাহলে আমাদের 60 যোগ 2 সমান সমান 62, আমাদের 62 কেজি। আমাদের মধ্যে কি আছে, মধ্য কত আছে 62 কেজি। খুব সহজে এটা তোমরা বের করতে পারবে, আশা করি সবাই এটা বুঝছো, সবাই এটা বুঝছো। তোমরা যদি এই যে সৃজনশীল বুঝতে পারো, তোমাদেরকে আমার এসকিউ এবং এসকিউ এবং এমসিকিউ শিখে বোঝাতে ইজি হবে। সো আমি এসকিউটা আগে ধরছি, এসকিউটা ভালো করে বোঝাচ্ছি আগে। দেখো এরপরের প্রশ্নটা কি, এরপর সংক্ষিপ্ত পদ্ধতিতে কর, মোস্ট ইম্পর্টেন্ট, এটা বললাম আসবেই আসবে পরীক্ষাতে, সব বোর্ডে আসবে, সব বোর্ডে আসবে, সব বোর্ডে, একদম বাংলাদেশের যতগুলো বোর্ড আছে, যতগুলো বোর্ড, মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, স্কুলের যে বোর্ড, এসএসসি বোর্ড, সবগুলোতে আসবে। সব বোর্ডের মধ্যে কি আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসবেই আসবে। সো দেখো এখানে কি আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আছে, আমাদেরকে বের করতে হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতি গড় বের করার জন্য আমাদের 5টা কলাম করতে হবে। কয়টা কলাম, 5টা কলাম। আর রো কয়টা করতে হবে, রো নির্ভর করবে তোমার উপাত্ত কয়টা দেওয়া আছে সেটার উপরে, রো নির্ভর করবে কয়টার উপরে, শ্রেণীব্যাপ্তি কয়টা দেওয়া আছে সেটার উপরে নির্ভর করবে, সেটা তোমরা অবশ্যই জানো। তোমার কয়টা বের করবে, এখানে যতটা দেওয়া থাকবে তার সাথে 2টা বাড়তি,
কয়টা বাড়তি? দুইটা বাড়তি। একটা হচ্ছে উপরে হেডিং লেখার জন্য, আর একটা হচ্ছে নিচে সামেশন লেখার জন্য। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের। তাহলে আমরা কি কি অ্যাড করবো এখানে? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, তারপর দাব বিচ্যুতি, এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই, দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা, দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা। কিভাবে বের করবো দেখো, এই দুটো তো আমাদের দেওয়া আছে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী মধ্যবিন্দুটা কিভাবে বের করবো? এই দুটো যোগ করব, 45 আর 49 যোগ করে কত হবে? যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এটা কি? শ্রেণীর মধ্যমান অথবা শ্রেণী মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কত এখানে? 47। এখন আমি কি সবগুলো এভাবে বের করব? সবগুলো আমাদের বের করার প্রয়োজন নাই। যদি আমার এখানে সবগুলো বের করার প্রয়োজন নাই, যেটাতে গণসংখ্যা যেখানে আনুমানিক গড় আছে সেটাই কি এখানে কি হবে? মধ্যক শ্রেণী আনুমানিক গড় যেটা হবে সেটাই আমাদের কি হবে? বের করলে হবে, যে মধ্যমান সেটা বের করলেই হবে। তাহলে আমরা সবগুলো কেন বের করতেছি? জাস্ট সিম্পল বের করতে হয়, এই জন্য বের করতেছি। এটা কোনো কাজ নাই, বের করতে কত করে আসছে। তোমাদের আবার মনে একটু খুচুর মুচুর থেকে যাবে, কেন বের করিনি। তোমাদেরকে এটা বের করলেই কিন্তু হয়ে যেত। এরপরে এটা যেটা বের করছি, এরপর আমরা দেখবো শ্রেণী ব্যবধান কত? 45 থেকে 49 শ্রেণী ব্যবধান 5। এই 5 5 যোগ করবো, 47 52 52 5 57 57 5 62, এভাবে করে সবগুলো যোগ করে যাব। যোগ করলে আমাদের কাজ শেষ। এখন দেখবো আমরা কোনটাতে। এই ক্ষেত্রে আমরা যেটার মধ্যে এটা দুইভাবে তোমরা ইয়া করতে পারো। যেহেতু এটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে আছে, সেহেতু সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি সেটাকে আমরা আনুমানিক গড় সেই শ্রেণীতে ধরে নিব। আর যদি এভাবে না হয়, তোমরা আবার সেই মধ্যমানের মতো করে বের করবা। কোথায়? মধ্যমানের মতো। প্রচুরক যেভাবে বের করছি সেভাবে না, মধ্যমান কিভাবে বের করছিলাম আমরা? 30কে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে গড় যেখানে অবস্থিত, মধ্যমান যেখানে অবস্থিত, সেটার সেই শ্রেণীতে আমরা কি ধরে নিব এখানে। তাহলে সেই শ্রেণী কোনটা এখানে? সেই শ্রেণী কোনটা? 60 থেকে 64। 60 থেকে 64তে কত আছে? গণসংখ্যা 20। এই যে এই বরাবর যেটা থাকবে, এটার এই যে 62 মধ্যমান যেটা, সেটাকে আমরা এ ধরে নিব। কি ধরে নিব? এ। সেটাকে আমরা ধরে নিব এ। এটা আমরা যদি এখানে দিছি এ, এটা কি এর মান কত? 62। এখানে এর মান কত? 62। বুঝতে পারছি? সূত্রটা আমরা দেখি কেন আমরা 62 লিখছি। আমার সূত্র কি? x বার x, এটাকে আমরা সংখ্যার মধ্যে গড়কে আমরা বার x দিয়ে প্রকাশ করি। x = a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই সামেশন অফ fi। সামেশন অফ fi মানে কি? এটা তোমরা অনেকে বুঝবা না। সামেশন অফ fi মানে হচ্ছে n, তোমরা n বসালে হয়ে যাবে। সামেশন অফ fi ui ডিভাইড বাই n, fi ui ডিভাইড বাই n ইনটু h সূত্র। এখন দেখো, তাহলে এখন এ দিব এখানে। এরপরে কি হবে? উপরের দিকে সবগুলো কি দেবো? -1 -2 -3 যতটুকু থাকে তত পর্যন্ত যাব। -1 -2 -3 -4 পর্যন্ত থাকলে -4 পর্যন্ত যাব। নিচের দিকে +1 +2 +3 এভাবে যাব, যতটুকু আছে ততটুকু যাব। এরপরে এই মনা এটা আর এটা গুণ করে দিব। কি করবো বাবুরা? এটা আর এটা গুণ করে দিব। গণসংখ্যার দাব বিচ্যুতি গুণ করে আমরা এখানে পাবো। যেমন উপরে সবগুলো মাইনাস হবে, যেগুলো মাইনাস আছে সবগুলোকে মাইনাস বসাই দিব। তাহলে 3 4 12, 8 2 16, 10 1 10, এটা 0। 0 সাথে কোনো সংখ্যা গুণ করলে 0। এরপর সবগুলো প্লাস, 12 1 12, 6 2 12। এরপর সবগুলো যোগ করব। তোমরা না পারলে ক্যালকুলেটর যোগ করবা। মাইনাস থাকলে মাইনাস গুলো বসাবা, প্লাস থাকলে প্লাস গুলো বসাবা, বসিয়ে যোগ করবা। যোগ করলে এখানে কি আসবে? -14। এটা হচ্ছে এখানে লিখবা সামেশন fi ui, সামেশন অফ fi ui। তাহলে সামেশন অফ fi ui কত? -14। এরপর তোমরা চলে আসবে এখানে বের করতে। কি করবা? এর ভ্যালু বসাই দিবে। এর মান কত? এর মান হচ্ছে যে আমাদের 62। এর মান কত? 62 প্লাস সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui, সামেশন fi ui এর মান কত? -14। তারপরে সামেশন অফ fi অথবা n এর মান কত? 60। h কত? 5। এরপরে যোগ বিয়োগ তোমরা অবশ্যই পারবা। অবশ্যই কি প্লাস মাইনাস এখানে মাইনাস বসাবা। তারপরে 5 12 60, 5 12 60। তাহলে 14 কে 12 দিয়ে ভাগ করলে 1 দশমিক কত আসবে? 2 5 1.5 আসতে পারে, মানে 14 দিকে 5, 1.5 আসতে পারে। ও এটা মাইনাস না, 1.17। 2 এটা 12, আচ্ছা 17 যেটা আসে তোমরা সেটা করবা। কেমন? ভাষা থেকে এটা বিয়োগ দিবা। তাহলে আমার এখানে করা আছে 60.83, 60.83 কেজি হবে। এটা কেমন হবে? কেজি। তাহলে আমরা বের করতে পারছি সংগৃহীত পদ্ধতি গড়। এটা খুব ভালো করে দেখবা। এখন কথা হচ্ছে গড়গুলো করতে পারবা তো তোমরা? আশা করি পারবা। কি কি লিখবো? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা,
তোমাদের সুবিধার্থে আমি সময়গুলো এক্সট্রা লস করছি, এক্সট্রা লস করে এগুলো আমার লিখতে হয়েছে। এখন তোমরা কেন কেন লিখছি, যেন তোমাদের ভিডিওর ডিউরেশনটা বড় না হয়। ভিডিওর ডিউরেশনটা বড় হলে তোমার দেখতে কষ্ট হবে, এগুলো আমি একটা একটা করে লিখবো, লিখে তোমাকে দেখাবো, তোমার সময় নষ্ট হবে। সো অল্প কথায় অল্প সময়ের মধ্যে যেন আমরা শেষ করতে পারি, সেটার জন্য কি আমি এগুলো লিখে রাখছি। তোমরা আশা করি এগুলো আঁকতে পারবা, না পারলে অবশ্যই অবশ্যই আমাকে বলবা। সংগীত পদ্ধতি গড় আমাদের শেষ। এরপর আসি আমরা গাণিতিক গড় নির্ণয়। সংগীত পদ্ধতির পরে কি গাণিতিক গড় নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট গাণিতিক গড়টা। এটা সংগীত পদ্ধতি গড় কিন্তু সেম না। গাণিতিক গড়টা তুলনামূলকভাবে ইজি, কিন্তু ক্যালকুলেটর কাজ বেশি একটু। তুলনামূলকভাবে কি ইজি, সংগীত পদ্ধতির গড়টা আমার তুলনামূলক ইজি লাগে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের জন্য গাণিতিক গড়টা ইজি। কেন সংগীত পদ্ধতি ইজি লাগে, সেটার মধ্যে ক্যালকুলেশন কম, সংখ্যা ছোট, ভাগ করতে হয় কম, ক্যালকুলেটর ইউজ না করলেও চলে। এটার মধ্যে দেখো, এটাকে প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়, ডিরেক্ট করা হয়, ডিরেক্ট গড় নির্ণয় করা এটা। এখন দেখো এটার মধ্যে কি শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে, সরি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা কি বের করব, শ্রেণীর মধ্যবিন্দু, আর কোনো কাজই নেই। শ্রেণী মধ্যবিন্দুটা বের করলে আমাদের কাজ শেষ। দেখো শ্রেণী মধ্যবিন্দু বের করে এর আগেও শিখছিলাম আমরা, সো এটাকে আর নতুন করে দেখানোর কিছু নেই। এটা আর এটা গুণ করে এখানে বসাবো, জাস্ট xi fi, fi আর xi কি করব, গুণ করে করে এখানে বসাবো। তারপরে এখানে লিখবো আমরা সামেশন অফ fi xi, এটা গুণ করে এখানে সবগুলো কি সামেশন মানে কি সবাই জানি আমরা, যোগ করবো। এই সবগুলো কি করব, যোগ করব, যোগ করে এখানে বসাবো। মধ্যবিন্দু বের করা জানি, গণসংখ্যা বের করে জানি। আমি আবার বলতেছি, এটা আর এটা গুণ করব, গুণ করে এখানে বসাবো। এটা আর এটা গুণ করব, গুণ করে এখানে বসাবো। এটা গুণ করব, গুণ করে বসাবো। এটা গুণ করে, ও সবগুলো গুণ করে করে এখানে বসাবো। এরপরে খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারবো। কিভাবে, সূত্রটার দিকে তাকাও, খুব সহজ একটা সূত্র, 12x = summation of fi xi divided by n। কোনো ঝামেলা নেই, দেখো তো কোনো ঝামেলা আছে কিনা। জাস্ট গুণ করে এরপর যোগ করে এটা বসায় দিবা, 3650 ডিভাইড বাই n এর মান 60। আমাদের কাজ শেষ। 60.83 আগে যেটা ছিল সেটাই আসবে। সংগীত পদ্ধতি গড় এবং গাণিতিক গড় দুইটার মানই সেম আসবে, দুইটার মান ব্যবধান আসবে না। আশা করি গাণিতিক গড়ও আমরা বুঝে ফেলতে পারছি। এরপরে আমাদের যে চার্টগুলা, যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ। এরপর আমাদের অঙ্কন, অজীব রেখা। এরপর আমাদের কি কি আছে, এরপর আমাদের আছে আয়তলেখ, গণসংখ্যা, অজীব রেখা। এই তিনটা, আয়তলেখ, গণসংখ্যা, অজীব রেখা। এই তিনটা বুঝার পরে আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে, প্র্যাকটিস প্রশ্নগুলো দিব, সেগুলো করতে পারলে তোমরা অবশ্যই এটার মধ্যে যতগুলো সিকিউ আছে সব সিকিউ পারবা। এবার আরেকটা টাইপের তোমাদের সিকিউ আছে, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে। অবিন্যস্ত উপাত্ত কিভাবে সবচেয়ে সহজে করা যায় সেটা আমি দেখাবো তোমাদের, একটু ধৈর্য ধরো। এখন দেখো অজীব রেখা আঁকার জন্য আমাদের কি কি লাগবে। অজীব রেখা আঁকার জন্য আমাদের জাস্ট এখানে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা লিখলে হবে। তবে আমি এখানে আরেকটা জিনিস লিখে রাখছি, শ্রেণীর উর্ধ্বসীমা। শ্রেণীর উর্ধ্বসীমাটা তোমরা বের না করলেও হবে, এখান থেকে লিখে দিতে পারবা ডিরেক্ট। যদি বের করো তাহলে এটা সুন্দর, জাস্ট অ্যামাজিং, জাস্ট বিউটিফুল। এটা কি হবে, এটা অনেক সুন্দর হবে। আর না করলেও কোনো প্রবলেম নেই, সেখান থেকে ডিরেক্ট তুমি বসাইতে পারবা। তবে শ্রেণীর উর্ধ্বসীমা আমাদের লাগবে, শ্রেণীর উর্ধ্বসীমা আমাদের লাগবে। উর্ধ্বসীমা দিয়ে করা হয়, মধ্যবিন্দু দিয়ে করা হয়। তুমি উর্ধ্বসীমা দিয়ে করতে পারো, মধ্যবিন্দু দিয়ে করতে পারো, নো প্রবলেম এটাতে। তো অজীব রেখা, এরপরে অজীব রেখা আমরা কিভাবে করব দেখো। তাহলে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এখন এটা আঁকি কিভাবে অজীব রেখাটা, খুব সহজ। জাস্ট এদিকে তুমি কি যাবা, শূন্য থেকে তোমার প্রথমে কত আছে, শ্রেণীর উর্ধ্বসীমা 49, এই 49 এটা বসাবো। শূন্য থেকে 49 বসাবো। 49 বসানোর পরে সেম ভাবে আমি সবগুলো এভাবে বসা যাবো 74 পর্যন্ত। এই যে 74 পর্যন্ত আমরা বসালাম। এরপরে এদিকে কি করব আমরা, এদিকে গণসংখ্যা বসাবো। এদিকে কি বসাবো, গণসংখ্যা। এদিকে কি, গণসংখ্যা। কোন গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। কোন গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা বসাবো। সেটা বসানোর জন্য আমরা দেখবো সর্বোচ্চ মান কত, এখানে 60 আছে। সো আমরা 60 পর্যন্ত উঠলেই হয়ে যাবে, অথবা 70 পর্যন্ত আমরা উঠলেও কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট 60 পর্যন্ত উঠতে হবে। এটা কিভাবে ভাগ করবো, 10 20 30 40 50 60 70 এভাবে করে ভাগ করবো। এবং ব্যাখ্যাটা তোমরা কিভাবে, ব্যাখ্যাটা কিভাবে দিবে সেটা বুঝে দিচ্ছে তোমাদেরকে আমি, একটু অপেক্ষা করো। তাহলে 10 20 30 40 50 60 করে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে কি করবা তোমরা, ভাগ করার পরে এখানে দেখো প্রথম এটার মধ্যে ক্রমযুক্ত গণসংখ্যা কত, 4। এখানে আসবো আমরা, এই যে এখানে আসলে 4 ঘর উঠবো। এখন 4 ঘর যে উঠবো, এই যে এখানে এদিকে এই রেখা বরাবর উঠলে হবে, অথবা মধ্যবিন্দু বরাবর উঠলে হবে,
ঠিক আছে, এই যে ঘরের মাঝখান বরাবর অথবা রেখা বরাবর উঠলে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা চেষ্টা করবো রেখা বরাবর উঠতে। রেখা বরাবর যদি মধ্যবিন্দু ধরি তাহলে মধ্যবিন্দু বরাবর উঠবো, আর যদি উর্ধ্বসীমা ধরি তাহলে উর্ধ্বসীমা বরাবর উঠবো। তাহলে এখান পর্যন্ত উঠলাম আমরা, কত 4 পর্যন্ত। এতটুকু যে 4 পর্যন্ত উঠলাম কেন? আমাদের গ্রাফ পেপারের মধ্যে ঘরগুলো কতটুকু থাকে? ঘরগুলো কি থাকে আমাদের গ্রাফ পেপারে? ঘরগুলো থাকে কত? 10 ঘর করে বা 5 ঘর করে, যেখানে ক্ষুদ্রতম 10 ঘর থাকে অথবা ক্ষুদ্রতম 5 ঘর থাকে। তোমাদের বেশিরভাগ সময় ক্ষুদ্রতম 10 ঘরের তোমাদের বোর্ড পরীক্ষাগুলো ক্ষুদ্রতম 10 ঘরের যে গ্রাফগুলো আছে সেগুলো দেওয়া হবে। সেগুলোর মধ্যে তোমরা কিভাবে করবা? তোমরা প্রথমে এখানে নিচে কিন্তু লেখাগুলো লিখতে হবে, অথবা তুমি কি করতে হবে, আঁকার পরে তুমি কোনটা সুবিধা হয় সেভাবে আঁকবা। আঁকার পরে তুমি কি ওখানে ব্যাখ্যাগুলো দিবা, কোনটাকে কত ঘর ধরছো, কোনটাকে কত ঘর ধরবা, সেটা টিক্সটা কি? টিক্সটা হচ্ছে তুমি মানগুলো দেখবা, মানগুলোর কতটুকু, যেমন 4, 12, 22 এভাবে করে আছে, 60 পর্যন্ত আছে। তো 60 পর্যন্ত মানে তোমার 6টা ঘর লাগবে। সো তুমি ক্ষুদ্রতম 1 ঘরকে 1 ধরবা। কি ধরবা? ক্ষুদ্রতম 1 ঘরকে 1 ধরবা। আর এদিকে হচ্ছে ক্ষুদ্রতম 5 ঘরকে 1 ধরবো, ঠিক আছে? অথবা ক্ষুদ্রতম 10 ঘরকে একটা ধরবো, ঠিক আছে? ক্ষুদ্রতম 10 ঘরকে একটা একটা ধরে আমাদের যেহেতু 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6টা পর্যন্ত আমরা যেতে অবশ্যই পারবো। 1, 2, 3, 4, 5, 6 ক্ষুদ্রতম 10 ঘরকে 1 একক ধরে, আর এদিকে কি করব, ক্ষুদ্রতম 1 ঘরকে 1 একক ধরবো। কোন দিকে? x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 ঘরকে 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করা হলো। এতটুকু ব্যাখ্যা করলে আমাদের হয়ে যাবে, এতটুকু ব্যাখ্যা করলে হয়ে যাবে। তারপর এখানে দিব বিন্দুটা, ঠিক আছে? তো 54 তে এসে দেখবো কত, 12 ঘর উঠবো। এই যে সোজা 54 বরাবর এসে এই যে দাগগুলো থাকবে তোমাদের গ্রাফে, এই গ্রাফ বরাবর কত, 10 ঘর, 10 ঘরের পরে ছোট ক্ষুদ্রতম 2 ঘর উঠবো, 2 ঘর 12, বুঝতে পারছি? এরপর এটাতে আসবো, এটাতে এসে কত, 22, 22 জন্য 10, 20, তারপর ক্ষুদ্রতম 2 ঘর উঠবো, শেষ। তারপর এটাতে 42, তাহলে 4 ঘর উঠবো, 1, 2, 3, 4, 4 ঘর উঠার পরে কত, আর 2 ঘর, 42। তারপর আছে 54 হলে 5 ঘর উঠবো প্রথমে, 1, 2, 3, 4, 5, তারপর আরো 4 ঘর উঠবো, ঠিক আছে? ক্ষুদ্রতম 4 ঘর। এরপরে 60, 6 ঘর উঠে গেলে আমাদের শেষ। এরপরে এগুলাকে জাস্ট এই যেভাবে মিলে দিব, স্কেল দিয়ে টানি মিলালেও হবে, স্কেল দিয়ে না টেনে তোমরা হাতে জাস্ট রাউন্ড করে মিলানোর চেষ্টা করবা, বুঝতে পারছি? কার্ভ আকৃতির, তাহলে এটা সুন্দর হবে। তাহলে অজীব রেখা আমরা বুঝলাম, অজীব রেখা সম্পর্কে আমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না। এরপর আমরা চলে যাব কিসে, গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজটা কিভাবে করবে দেখো। গণসংখ্যা বহুভুজ একদম সহজ, কোনো প্যারা নিতে হবে না তোমাদের। সেটার জন্য কোন শ্রেণীর সেম ভাবে সেম প্রশ্ন থেকে আমরা সবগুলো সলভ করতেছি। গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের কোনো এক্সট্রা ঘর আঁকতে হচ্ছে কিনা, হচ্ছে। একটা মধ্যবিন্দু লাগবে আমাদের, কি লাগবে, মধ্যবিন্দু। গণসংখ্যা বহুভুজ থেকে কি লাগবে, মধ্যবিন্দু। সেটা থেকে আমরা কিন্তু আবার প্রচুরকে বের করতে পারি। আচ্ছা, লাগতেছে না আমাদের প্রচুরটা, মধ্যবিন্দু বের করব, ঠিক আছে? মধ্যবিন্দুগুলা বের করব। এখানে এই কাল্পনিক, এটা তোমাদের বের না করলেও চলবে। 77, এখানে আগে 42, সেটা বের না করলেও চলবে। এরপরে তোমরা কাজটা করবা কি, একদম সহজ। সেম ভাবে তোমরা এখানে x অক্ষ এবং y অক্ষ বরাবর নিয়ে আসবা। কি লিখবা, x অক্ষ বরাবর সেম আমরা প্রতি 10 ঘরকে 1 একক ধরে, কয় ঘর, প্রতি 10 ঘরকে 1 একক, এবং কি এদিকে আমরা প্রতি 10 ঘরকে 1 একক, এবং এদিকে কি করব, x অক্ষ বরাবর y অক্ষ বরাবর প্রতি, এখানেও কি করব, 1 ঘরকে, কাকে, কয় ঘরকে, 1 ঘরকে 1 একক ধরবা, কয় ঘরকে, 1 ঘরকে 1 একক ধরে তুমি গণসংখ্যা বহুভুজ আঁকবা। এবং প্রথমে তোমাদের 42 তো নাই, 42 নেই, আমাদের আছে 47, এই 47 বরাবর আসবো, আছে 4, এই 4 পর্যন্ত উঠবো, এখানে বিন্দু দিব, ঠিক আছে? তারপরে 52, আমাদের কি মধ্যমান 52 বরাবর এসে কত আছে, 8 ঘর উঠে এখানে বিন্দু দিব। এরপরে বিন্দু দিব, সবগুলা দেখে দেখে আমরা বিন্দুগুলো দিয়ে দিব, ঘর দেখে দেখে। এর আগে বিন্দু দেওয়া আমরা শিখছিলাম। এরপরে যে কাজটা করব আমরা, এরপর এটা কিন্তু ভাঙা অংশ, এটা কি অংশ, এটা কিন্তু কি অংশ, ভাঙা অংশ। এটাও কি অংশ, ভাঙা অংশ, বুঝতে পারছি? এটাকে তোমরা এই যে এইখানে মিলাবা, ওইদিকে মিলানোর কোনো প্রয়োজন নাই, এদিকে আমরা মিলাবো না। তাহলে মিলাবো আমরা কোনটা, এটা, ঠিক আছে? আমরা এদিকে মিলাবো না, এটা মিস্টেক, আমরা এদিকে যাব না, ঠিক আছে? এটা হচ্ছে ভাঙা অংশ, এদিকে কিছু নাই এতটুকু পর্যন্ত। এটাই আমাদের কি,
আয়ত লেখো। তোমরা কিন্তু এখান পর্যন্ত করবা, এদিকে যাবা না, এতটুক পর্যন্ত, কিন্তু এতটুক পর্যন্ত, ঠিক আছে? তাহলে গণসংখ্যা বহুভুজ পারবো, আশা করি অবশ্যই গণসংখ্যা বহুভুজ তোমরা পারবা এটা থেকে। এরপরে আয়ত লেখো, লাস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই, সব বোর্ডে আসবে পরীক্ষায়, সব বোর্ডে আসবে এটা। আয়ত লেখো, আয়ত লেখো একদম সহজ, এটা তোমরা 6 থেকে পড়ে আসছো, 6, 7, 8, 9, এখন পরীক্ষার্থী 10, 10 এর পরে এখন পরীক্ষার্থী তোমরা। এর আগে 5ও এটা ছোটখাটো ভাবে শেখানো হতো, তবে এটা 6 থেকে খুব ভালো করে শেখানো হয়। এটা তোমাদের কারো ভুল হওয়ার কোনো কথা না, আর ভুল করবা না, আর ভুল করলে থাপড়ে কান ফাটাই ফেলতে হবে তোমাদের। দেখো কি করতে হবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। এরপর এখানে কি করবা, এখানে আমাদের এক্সট্রা কি লাগবে, হ্যাঁ এখানে একটা লিখে লিখলাম, দেখো প্রকৃত শ্রেণীসীমা, প্রকৃত শ্রেণীসীমা, এটা হচ্ছে তোমাদের বইয়ের পাঠে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেটা বিচ্ছিন্ন নয়, কোনো ফাঁকা অংশ থাকবে না মাঝখানে, মাঝখানে কি থাকবে না, কোনো ফাঁকা অংশ থাকবে না। সেটা করার জন্য আমাদের কি করতে হয়, 4.5 করে বাড়ায় নিতে হয়, 4.5 করে কি বাড়ায় নিতে হয়। এদিকে প্রথমটা থেকে কমায় নিব, এই প্রথমটা থেকে কমায় নিব, আর প্রত্যেকটা থেকে কি করবো 4.5 করে, সরি 0.5 করে বাড়াই দিব, 0.5 করে বাড়াই দিব, প্রথমটা থেকে 0.5 কমায় নিব, সবগুলো থেকে 0.5 বাড়ায় দিয়ে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করব। এরপর যে কাজটা আমরা করব এখানে, সেটা হচ্ছে যে এখান থেকে প্রথম 44.5 থেকে এখানে লিখব, এদিকে এখান থেকে শ্রেণীসীমাগুলো লিখবো, লিখে আমরা যাব এদিকে কোন দিকে, এক ছক্কা বরাবর শ্রেণীসীমাগুলো একদম লাস্ট 74.5 পর্যন্ত লিখবো। এদিকে সেম ভাবে 5, 10, 15, 20 এখানেও আমরা লেখাটা লিখবো, প্রতি এখানে এক ছক্ক বরাবর প্রতি এক গড়কে এক একক, প্রতি 5 গড়কে 10 গড়কে এক একক, এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড়কে এক একক করে ধরে ওটাকে বৃহত্তম গড়কে এক একক। এরপর তোমরা কি করবা, এটা আসলে আঁকার রুলসটা কি খুব ভালো করে বুঝো। প্রথমে তোমরা এই বিন্দুতে আসবে, বাম পাশের বিন্দুতে আসবে, কোন পাশের বিন্দুতে, বাম পাশের বিন্দু। এটাতে ভুল করার সম্ভাবনা অনেকের বেশি থাকে, এটাতে অনেকে কিন্তু ভুল করো, কিভাবে এটা কেমনে হয়, কিভাবে হয়, এটার মধ্যে মিস্টেকটা তোমাদের হয়ে যায়। বাম পাশে একদম 40.5, 40.5 এখানে তোমাদের 0 থেকে 40.5 পর্যন্ত এটা ভাঙা অংশ থাকবে, 0 থেকে 40.5 পর্যন্ত কি এতটুকু পর্যন্ত আমাদের কিছু নাই, খালি খালি বোঝাচ্ছে এখানে ভাঙাচোরা অংশ, এটা কাট আউট। তাহলে বা কাট আপ এটা করে দিলে, তাহলে 40.5 এখানে কি করবো আমরা, কত পর্যন্ত আছে 4 পর্যন্ত, এখানে আমরা বিন্দু দিব, বুঝলাম, অবশ্য বুঝলাম। তারপর এটা নিম্ন সীমাতে যাব, এটা কত আছে 8 পর্যন্ত, 8 এখানে বিন্দু দিলাম, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, সবগুলো আগে দিব, সবগুলো কোথায় দিব আগে, এখানে বিন্দু দিব, এরপর এটা বিন্দু দিব। এরপর একদম সহজ, দেখো এটা সমান্তরালে টানবো, প্রথমে রেখাগুলো আমরা টেনে দিব, এখান থেকে এই দাগটা টেনবো, এই দাগটা টেনে দিব, এই দাগটা টেনে দিব, এখান থেকে না এই দাগটা টেনে দিব, এই দাগটা টেনে দিব, তারপরে এই দাগটা টেনে দিব, বুঝতে পারছি? এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব। এখন দেখতেছি এটা কি বড়, তাহলে এটা মিলাই দিব, শেষ। খুব সহজ করে আমরা মিলাই দেবো এটা, বুঝতে পারছি? এরপর তোমরা কি করবে, এগুলোকে কালার করবে এভাবে, ঠিক আছে? এখানে তো আমি কালার করলাম, কালার দেওয়া আছে, কিন্তু তোমাদের তো সাদা সাদা থাকবে এক কালার, তোমরা এগুলাকে এভাবে করে কালার করবে, স্কেল বসাই এনে এক টান এক লাইনে কালার করে দিবা, ঠিক আছে? একদম এখান থেকে এইভাবে, ঠিক আছে? অথবা একটা একটা করলেও তোমাদের কোনো প্রবলেম হবে না, এভাবে করবা। তাহলে আমরা আয়তলেখ বুঝলাম, আর কোনো প্রবলেম আমাদের থাকবে না এটাতে। এরপর দেখো তোমরা এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু আমরা সবগুলা কি কি করলাম সেটা দেখানো হলো। এরপরে এই প্রশ্নগুলা দেখো, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি 7টা প্রশ্ন বা 6টা প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবা, প্র্যাকটিস করবা। সো এই 6টা প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পারবা। দেখো এখানে নিচের প্রশ্নগুলো উত্তর কি বলছে, প্রথম উত্তরটা সংখ্যা পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো।
সংগঠিত পদ্ধতিতে গড় নির্ণয় হবে, গাণিতিক গড় বলতে হবে। সংগঠিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রত্যুপত্য থেকে এরপরে কি করবা, অজীব রেখা আঁকবা। এরপর কি করবা, গাণিতিক গণ তো শেষ ক নম্বরে, এরপর খ নম্বরে, এরপর গ নম্বরে অজীব রেখা অঙ্কন করবা। একটা সৃজনশীল তোমাদের হয়ে যাবে। এরপরে কি বললো, আরেকটা সৃজনশীল এখান থেকে কিন্তু তোমরা বের করবা কোনটা কি, কোনটা 25, এটা প্রচুর শ্রেণী আমাদের বের হয়ে যাবে। তারপরে দেখো 1 2 3 4 5 6, আর যাই হোক এগুলো পারবা। সাহিত্যিক সংগঠিত পদ্ধতিতে গড় সবগুলোতে কি আছে, সংগঠিত পদ্ধতিতে গড় আছে। তারপরে আবার অজীব রেখা, ঠিক আছে, এবং বহুভুজ আঁকো। অজীব রেখা হোক, গণসংখ্যা, বহুভুজ আঁকো, দুইটা নির্ণয় করতে বলছে এখানে। এরপরে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে এখন আমি করাই নাই, এই টাইপের প্রশ্ন এখন তোমাদেরকে করাবো, খুব সহজে কিভাবে তোমরা করবা সেই নিয়মটাই তোমাদেরকে এখন দেখাবো, ম্যাজিক্যাল নিয়ম। তোমাদের এই টাইপের প্রশ্ন দেখলে একটু ভয় লাগে, করতে একটু সময় লাগে, সারণী করতে তোমাদের ঝামেলায় পড়তে হয়, প্রচুর সময় লাগে। সো প্রচুর সময় আর তোমাদের লাগবে না। দেখো কিভাবে আমি করাচ্ছি। এরপর এই প্রশ্নটা সলভ করবা, এটা সলভ করবা। যাদের এখান থেকে দেখতে সমস্যা হচ্ছে, পিডিএফ লাগবে, তারা অবশ্যই আমাকে জানাবা, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের। এই প্রশ্নের পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস শিটটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবা। তাহলে এরপরে দেখো, এই প্রশ্নগুলো করার পরে আমি আরেকটা প্রশ্ন দিলাম, যেটা থেকে তুমি উত্তরগুলো কিভাবে করবা সেটা আমরা বের করব। এখানে বলছে, এখানে 3টা প্রশ্ন হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন। কোন বইয়ের? 2026 সালের নতুন যে বইটা আছে সেই বইয়ে এই প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, একটা অবিন্যস্ত উপপাদ্য দেওয়া আছে, কয়জনের? 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে, 50 জন শিক্ষার্থী। এই যে 50 জন থেকে তোমার বেছে নেওয়াটা খুব টাফ হয়ে যাবে। সো এটা কিভাবে খুব সহজে করা যায় সেটা আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? দেখো, এটা উত্তরটা খুব সহজ করে দিবা। প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? এটা কি? প্রদত্ত তথ্যটি অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত, রো এলিমেন্ট। এটা কি? রো এলিমেন্ট, রো ডাটা। এটা একটি কি? অবিচ্ছিন্ন পরিমাণগত তথ্য। এটা কি? অবিচ্ছিন্ন পরিমাণগত তথ্য। তাহলে এটা কি ছিল? একটা অবিচ্ছিন্ন বা অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত। এটা কি? প্রদত্ত তথ্যটি কি? অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত। কারণটা কি? নম্বরগুলো কোনো নির্দিষ্ট ক্রম ছাড়াই সংগ্রহিত, এটা কোনো সিরিয়াল মেনটেন নাই। এটা এই নম্বরগুলো কি নেই, আমাদের কোনো সিরিয়াল মেনটেন নাই, সিরিয়াল ছাড়াই আমাদের কি এই নম্বরগুলো দেওয়া আছে। সো এটা কি? আমাদের অবিন্যস্ত কাঁচা উপাত্ত। এটা কি নির্দেশ করে? গণসংখ্যা নির্বিশেষে সারণী একটি শ্রেণীতে গণসংখ্যা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত মোট উপাত্তের সংখ্যা নির্দেশ করে। ওই শ্রেণীতে মোট উপাত্তের সংখ্যা নির্দেশ, অর্থাৎ কোন শ্রেণীর গণসংখ্যা বলতে বোঝায় ও নির্দিষ্ট শ্রেণী সীমার মধ্যে কতটি মান পড়ছে তা গণনা। কিন্তু এটার মধ্যে কিন্তু কি নেই, সেই শ্রেণীসীমা নাই। এই যে যেমন 70 থেকে 89 এর গণসংখ্যা 12 মানে 50টি নম্বরের মধ্যে 12টি নম্বর 70 থেকে 69 এর মধ্যে পড়েছে। এটা একটা আমরা যখন বিন্যস্ত করব তখন এটা পাবো। তাহলে তথ্যের ধরন অবিন্যস্ত কাঁচা উপাত্ত, ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা। গণসংখ্যা মানে কি বোঝায়? ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা। এরপরে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কি, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা কোথায় পাবো? আমরা দেখবো উপযুক্ত কত, 5 7 যে কোনো একটা নিয়ে আমরা করতে হবে এটা। আর সেটা কিভাবে করবো আসো দেখি। শ্রেণী ব্যাপকতা বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10 নিলাম, ঠিক আছে। শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণী সংখ্যা 7, পরিসর 32 থেকে 98। এই যে পরিসরটা আমরা কিভাবে বের করবো, এখানে পরিসরটা আমরা এখানে কিভাবে বের করবো সেটা দেখতে হবে। আসো পরিসরটা আমরা কিভাবে বের করবো, খুব সহজ করে আমরা এই তথ্যগুলো বসাবো এখানে, খুব সহজ করে। দেখো এই যে এখানে তথ্যগুলো আছে, এই যে এখানে টালি চিহ্ন দেওয়ার সময় তোমাদের একটু ঝামেলায় পড়তে হয়, এটা আমরা খুব ইজি করে দিব আজকে। দেখো কিভাবে দিব। দেখো আমার উচিত ছিল এটা একটা এই জায়গায় এই টেবলটা দেওয়া, টেবলটা এই জায়গায় দিলে খুব সহজ হতো আমাদের নির্ণয় করতে। তোমরা জাস্ট যেহেতু প্রশ্নটা এক জায়গায় থাকবে তোমরা অবশ্যই করতে পারবে ইজিলি। উপযুক্ত এটা তোমরা সংগঠিত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড়, এটাও কিন্তু তোমরা পারবা। আমি জাস্ট এইটা উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করা, এটাকে আমরা 2 মিনিটের মধ্যে কিভাবে এটা করে ফেলবা সেটা দেখাচ্ছি আমরা। প্রথমে এখান থেকে কি করবা, পরিসর বের করবা। পরিসর বের করবে কিভাবে? মোট সংখ্যাটা হচ্ছে কত? 50টি। পরিসর হচ্ছে কত? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 98। সর্বোচ্চ সংখ্যা কত? এখান থেকে খুঁজি আমরা 97 88 উপরে নাই, নিচে 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 আমাদের 98 ছিল সর্বোচ্চ গণসংখ্যা। 93, এই যে 98 উপরে আছে 98। সর্বোচ্চ গণসংখ্যা কত? 98। এই 98
আমরা 98 থেকে সর্বনিম্ন সংখ্যা কত 32, 32টা আমরা বাদ দিব। এই যে 32 সর্বনিম্ন সংখ্যা 32, 32 এটা তোমরা খুঁজে বের করতে হবে। বাদ দিলে কত হবে 66 না, সেটার সাথে 1 যোগ করব। কি যোগ করব 1, তাহলে হবে 67। আমরা এখানে একটা যোগ করতে মিস্টেক হয়ে গেছে, 1 যোগ করে কত হবে 67, 67। তাহলে শ্রেণীব্যক্তি উপযুক্ত নির্ণয় করতে নিতে বলছে আমাদেরকে। তা আমরা সহজে একটা মান নিব, শ্রেণীব্যক্তি 10 নিতে পারে। কত, যেহেতু 67 আছে আমাদের 6-7টা গড় অলরেডি হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে 5 নিই 12-13টা কলাম করতে, সরি 12-13টা রো করতে, 12-13টা রো করা মানে অনেক সময় সাপেক্ষ। সো আমরা এখানে শ্রেণীব্যক্তি কি নিব 10, শ্রেণীব্যক্তি 10, শ্রেণীব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা কত আমরা লিখবো, শ্রেণীব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা। এখানে আমরা এসে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা কত, শ্রেণী সংখ্যা হবে কত, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর কত, পরিসর হচ্ছে কত আমাদের 67, শ্রেণী ব্যক্তি কত, শ্রেণী ব্যক্তি হচ্ছে 10, তাহলে 6.7 প্রায় 7, প্রায় কত 7। তাহলে শ্রেণী সংখ্যা কয়টা হবে আমাদের 7, 1 2 3 4 5 6 7, 7টা নিতে হবে। এখন এক্সট্রা কয়টা নিতে হবে, 2টা, উপরে একটা নিচে একটা, তাহলে 9টা আমরা কি করব শ্রেণী করব, 9টা শ্রেণী। এদিকে কি করব আমরা শ্রেণী ব্যক্তি, শ্রেণী প্রক্রিয়া শ্রেণী হিসেবে, এটা কোনো আমাদের লাগবে না, এটার কোনো কাজ আমাদের নেই, এটার কোনো কাজ আমাদের নেই, এটা আপাতত এখানে কোনো কাজ নেই। এটা হচ্ছে যে আমাদের যখন অন্য গণসংখ্যা বের করব, গড় অথবা সংখ্যা পদ্ধতি গড় বের করব, তখন এটা আমাদের লাগতে পারে। এরপর দেখো শ্রেণী ব্যক্তি কত থেকে নিচে আমরা 30 থেকে 39, 30 থেকে শুরু করছি। এটা আমরা চাইলে 31 থেকে শুরু করতে পারি। কত থেকে 31 থেকে শুরু করলে আরো ইজি হবে আমাদের। তোমরা 31 থেকে 40 নিতে পারো। কত নিতে পারো 31 থেকে 40, এটাকে আমি একটু মেরামত করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে কত, এখানে আমাদের একটু তারতম্য ঘটবে, তখন আমরা এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে পারবো, একসাথে শিখে হয়ে যাবে। কিভাবে খুব দ্রুত আমি করি একটু দেখো। 61 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, ঠিক আছে। এখন দেখো আমাদের 31 থেকে 40-এর মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা টালিগুলো আমরা কিভাবে করবো দেখো। তাহলে আমরা কি করবো এখানে দেখো তো, তোমরা যেটা আগে করতা যে প্রথমে খুঁজতা কত 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে খুঁজতা কয়টা আছে, এইভাবে না, আমরা সেই কাজটা আজকে করব না, আমরা খুব সহজে এটা বের করব। দেখো খুব সহজে এখানে কিভাবে বের করি সেটা দেখো। দেখো প্রথমে দেখো 76 কত আছে, 76 খুব সহজে। 76 কোন ঘরে আছে দেখো তো, 76 কোন ঘরে, এই 61 থেকে 70, এখানে 71 থেকে 80 এই ঘরে আছে, এখানে আমরা একটা টালি দিব, বুঝতে পারছি খুব সহজে। এরপর দেখো তারপরে কত আছে 65 কোন ঘরে আছে, আচ্ছা 65 আর 98 দুইটা নিলাম আমরা, 65 আর 98, 65 কোন ঘরে আছে, আমরা একটা একটা করে করবো তোমাদের সামনে থাকলে। 65 কোন ঘরে আছে, এই ঘরে, ঠিক না, তো এখানে একটা নিব। 98 কোন ঘরে, অবশ্যই এই ঘরে, এখানে একটা নিব, সহজ না। এরপরে দেখো, এরপরে 79 64, 79 কোন ঘরে আছে দেখো, 79 69 79 এই ঘরে একটা, তারপর কত 64 কি আছে 64 কোন ঘরে আছে 64, এই যে 64 আছে এই ঘরে, দুইটা। সহজ না, তোমাদের সামনে থাকলে কিন্তু তোমরা খুব দ্রুত করতে পারবা, আমি তোমাদের বোঝানোর জন্য। তারপর 68 56, 68 আর 56 কোন ঘরে, 68 হচ্ছে যে এই 68 হচ্ছে এই ঘরে, 56 হচ্ছে যে কোন ঘরে, এই ঘরে। তারপরে হচ্ছে যে দুইটা নিচ্ছি আমরা, 73 83 57, 73 83 57, 73 কোন ঘরে, 73 হচ্ছে যে এই ঘরে, 87 এই ঘরে, 57 এই ঘরে, বুঝতে পারতেছি, অবশ্য বুঝতে পারতেছি আমরা। তারপরে দেখো 55 92 45, 55 92 45, 55 এই ঘরে, 92 এই ঘরে, 45 কোন ঘরে, এই ঘরে। তারপরে 77 87 46, 77 87 46, 77 77 এখানে, 87 এখানে, 46 এখানে, এই ঘরে। তারপরে 32 75 89, 32 75 89, 32 75 এভাবে দিয়ে 4টা করার পরে কি একটা ক্রস দিবা, 5টা বান্ডিল করতে হবে। তারপর 89
89 কোথায়? এই ঘরে। 89 হচ্ছে যে এই ঘরে, ঠিক আছে। তারপর হচ্ছে 48 97 88, 48 97 88, 48 কোন ঘরে? 48 এই ঘরে, 97 97 এই ঘরে, 88 এই ঘরে। তারপর আছে 65 73 93, 65 73 93, 65 73 93, 65 কোন ঘরে আছে বাবু? 65 হচ্ছে এই ঘরে, 65 এই ঘরে, 73 এই ঘরে, 93 এই ঘরে। বুঝতে পারছি আমরা কিভাবে করব। বাকিগুলো তোমরা কি এভাবে বের করে ফেলতে পারবে আশা করি। এই সবগুলো এভাবে তোমরা বের করতে পারবে। বের করার পরেই তোমাদের কি, বের করার পরে এখানে যতগুলো হয়েছে সেগুলো তোমরা লিখে দিবা। 3টা হলে 3টা, এখানে 5টা হলে 5টা, এভাবে করে সবগুলো কি তোমরা এখানে লিখে দিবা। লিখে এখানে যোগ করে দিবা, তোমার গণসংখ্যা নিবেশন সারণী হয়ে যাবে। তাহলে টেকনিকটা আমি কি কিভাবে করছি, একদম সিরিয়ালে কাট কাট করে যাব। আমাদের একটা একটা করে করতে যাই, খুঁজতে আমাদের অনেক সময় লাগবে এবং কি ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। বুঝতে পারছি, ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এরপর আমরা চলে যাব এরপরে এই প্রশ্নটা থেকে আরো আছে কি সংগীত সংগীত পদ্ধতির গড়। এরপর আমরা চলে যাব তোমাদের এই চ্যাপ্টারের সংক্ষিপ্তগুলা। চলো এই চ্যাপ্টারের সংক্ষিপ্তগুলোতে যাই। এখন পরিসংখ্যান যে টপ এসকিউ যেগুলো আছে, যেগুলো থেকে তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই এসকিউ গুলো আমরা দেখব। প্রথমেই আমি যে প্রশ্নটা তোমাদের জন্য এখানে রাখলাম, উদাহরণসহ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের বর্ণনা দাও। এটা সচরাচর আসে না, তাও এসে যেতে পারে। এটা বেসিক, মূল বেসিকটা কিন্তু কি, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের বর্ণনা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কোনগুলা, সেগুলা তোমরা এখান থেকে নোট করে নেবা, ঠিক আছে। বিচ্ছিন্ন চলক এক কথা আমি আর একটু সহজ করে তোমাদেরকে মনে করাই দিই যে এখান থেকে এমসিকিউ কিন্তু আসবে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক থেকে। বিচ্ছিন্ন চলক যেই চলকগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করতে পারি না, আমরা মানগুলো লিখতে পারি না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন জনসংখ্যা, একটা কি তোমার শ্রেণীর রোল নাম্বার, তোমার শ্রেণীর স্টুডেন্ট সংখ্যা, সেগুলো সবগুলো কি তোমার বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলো? যেগুলোকে আমরা ভগ্নাংশ আকারে সাজাতে পারবো। যেমন তাপমাত্রা, তারপরে কোন মানুষের বয়স, তারপরে হতে পারে তোমার যে কোনো জিনিসের পরিমাণ, যেগুলোকে আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি, সেগুলো হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন চলক। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। কোন পত্রের পরিসর 53 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান কত? এটা কিন্তু তোমরা সবাই জানো। আমরা পরিসরের সূত্র কি জানি? পরিসর সমান সর্বোচ্চ মান, হাইয়েস্ট মানটা বিয়োগ লোয়েস্ট মান, কেমন, প্লাস 1। এই সূত্রটা আমরা জানি না? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কি দেওয়া আছে? পরিসর দেওয়া আছে কত? 53। হাইয়েস্ট মান, সর্বনিম্ন মান দেওয়া আছে 43। সর্বোচ্চ মান কত? এটা কত? 43। এটা বের করবো আমরা না, এটা হচ্ছে 43, 43, এর সাথে আছে 1, তাহলে 44। তাহলে h ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের? সুতরাং h ইজ ইকুয়াল টু, এই পাশে ছিল 53, এটা গিয়ে এই পাশে প্লাস 44, যেহেতু মাইনাস ছিল 43 আর 1 44, যেটা এদিকে মাইনাস ছিল এদিকে কি হবে? প্লাস। তাহলে আমাদের ফাইনাল আনসারটা পেয়ে যাচ্ছি 90 97। আনসারটা কত? 97, 97। সহজ এটা। এরপরে এটা তোমরা করবা। কোন উপাত্তের সর্বোচ্চ মান 70 এবং পরিসর 34 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? তোমরা এখানে সর্বনিম্ন মানটা বের করবা। আই মিন পরিসরটা, আবার যদি সূত্রটা লিখি, তোমরা পরিসর সমান আমরা জানি h, হাইয়েস্ট মানটা h দিয়ে তোমরা লিখবে না, সর্বোচ্চ মান বানান করে লিখবা h মাইনাস l প্লাস 1। তাহলে এখান থেকে তোমরা কি বের করবে? l বের করবা। lটা এদিকে নিয়ে আসবা, h প্লাস 1 মাইনাস পরিসর, শেষ। যোগ বিয়োগ করে দিবা, শেষ। 10-15 সেকেন্ডের মধ্যে তুমি এমসিকিউ আসলে পারবা। আর যদি কি সংক্ষিপ্তটা আসলে তোমাদের সুন্দর করে লিখি, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, ঠিক আছে? এভাবে লিখবা। 10 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করো। 10 জন শিক্ষার্থী দেওয়া আছে, তাদের প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করতে বলছে। আমরা জানি মধ্যক নির্ণয়ের সময় যদি বিজোড়, মোট গণসংখ্যা যদি কি থাকে, বিজোড় থাকে, তাহলে মাঝখানেরটা আমরা নিব, অর্থাৎ n+1 ডিভাইড বাই 2, n+1 ডিভাইড বাই 2 যদি বিজোড় হয়। কি হলে? n বিজোড় হলে, বিজোড়, তাহলে আমরা মধ্যক সমান কি লিখবো? আমরা
মধ্যক ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ, 2 তম পদ কিন্তু, আর যদি জোর হয় তাহলে n প্লাস 1 সরি n বাই 2 প্লাস n প্লাস 1 জোর হলে n বাই 2 প্লাস 1 তম পদের গড়। ঠিক আছে, n বাই 2 প্লাস n বাই 2 প্লাস 1 তম পদের গড়। বুঝতে পারছি? তাহলে এখানে এগুলো কি করতে হবে আমাদের, আগে ক্রমান্বয়ে সাজাতে হবে। 88, 70, 50, 39 এভাবে করে প্রথমে সিরিয়াল থেকে সাজাতে হবে। তাহলে প্রথমে কত আছে আমাদের 39, এভাবে আমরা সাজাবো। কেমন? 39 এর পরে কত হবে 48, 45, 45 এর পরে 48, 48 এর পরে 50, 50 এর পরে আসতেছে আমাদের 55, 55 এর পরে আমরা একটা কেটে দিব 39 কত, তারপরে 38, 45, 50, 55, তারপর আছে আমাদের কত 65, কত 65, তারপরে হচ্ছে যে 68, 68, তারপরে হচ্ছে যে 70, তারপর হচ্ছে যে আমাদের 88। ঠিক না? 10টা এখানে। তাহলে মাঝখানের পদ কত, যেহেতু জোড় তাহলে সূত্র হচ্ছে কোনটা, n বাই 2 প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ। সুতরাং মধ্যক সমান, মধ্যক আমরা উত্তরটা এভাবে লিখবো, মধ্যক সমান এবার একটা দাগ দিব, তারপর লিখবো n বাই 2 তম যোগ n বাই 2 প্লাস 1 তম পদ ভাগ 2, n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখানে পদটা লিখবে তোমার পাশে। কেমন? n বাই 2 তো n মানে কত, n মানে হচ্ছে 10, তাহলে 10 বাই 2, তাহলে 5 তম প্লাস কত 6 তম, এখানে আমরা এটাও 5 লিখি। কেমন? বাংলায় 5 তম প্লাস 6 তম পদ ভাগ 2। তাহলে 5 তম পদ কত, এখানে 1 2 3 4 5, 5 তম পদ হচ্ছে 55, আর 6 তম পদ হচ্ছে 65, কত 65, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 55 আর 65 যোগ করলে কত হয় আমাদের 70, 50, 120, 120 ভাগ 2, তাহলে 60। তাহলে আমাদের মধ্যক কত আসতেছে 60 সংখ্যাটা এখানে নাই, কিন্তু আমাদের মধ্যক কত 60। আশা করি বুঝতে পারছি, কোনো প্রবলেম আমাদের হবে না এভাবে বের করতে চাইলে। তাহলে এটা হচ্ছে জোরের বেলায়, আর বিজোরের বেলায় একদম সহজ, জাস্ট মাঝখানটা বসে দিব আমরা উত্তর সূত্রটা লিখে। আশা করি এটা বুঝতে পারছি আমরা। 5 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার সংক্ষিপ্ততা না আসলে ক নাম্বারে চলে আসবে। ধরে নাও সংক্ষিপ্ততা না আসলে এটা ক নাম্বারে চলে আসবে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলোর নাম লিখো, অথবা পরিমাপগুলো কি কি। উপত্যসমূহের মাঝামাঝি, উপত্যসমূহ কি করে, মাঝামাঝি বা একটি কেন্দ্রের দিকে পঞ্জীবিত হওয়া যে প্রবণতা তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ উপত্যসমূহের মাঝামাঝি বা একটি নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতা তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতার মান 3টা, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। গাণিতিক গড় লিখতে হলে শুধু গড়, মধ্যক, প্রচুরক, এই 3টা মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রতীক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার তো লাগবেই। তোমার মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমার লাগবেই। কেন? তুমি এটা এসকিউতে না আসুক, তোমার সংক্ষিপ্ত এসকিউতে না আসুক, এমসিকিউতে না আসুক, সিকিউতে তো এটা লাগবে। ঠিক না? কোনো না কোথাও জায়গাতে লাগবে তোমার। প্রতীক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র, তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা কি ছিল আমাদের? এখন মধ্যক নির্ণয় সূত্র আমরা যেটা লিখছি সেটা কিন্তু না, সেটা দিয়ে কিন্তু আমরা করবো না। এটা আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ সারণীভুক্ত যে উপাত্ত, সারণীভুক্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা লিখবো এখানে। তাহলে মধ্যক সমান, আমরা একটু এই পাশে লিখি, এখানে প্রতীকের পরিচয়গুলো লিখতে হবে না। মধ্যক সমান মধ্যক বা মিডিয়ান সমান এই সূত্র L প্লাস
n by 2 minus fc bracket div into h by fm, l plus n by 2 minus fc into h by fm। বুঝতে পারছি? এখন দেখো কোনটা কি, এখানে সূত্র তো এটা শেষ। পরিচয়, পরিচয় এখানে আমরা পরিচয়গুলো লিখবো কেমন। এখানে এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। তারপর হচ্ছে যে এন মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। এগুলো আমার লিখে রাখা উচিত ছিল, তবু তোমাদের জাস্ট বোঝার সুবিধাতে আমি লিখে দিচ্ছি, লিখে আগে রাখলে ভালো হইতো। এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর, মধ্যক যে শ্রেণীটা থাকবে আমার, আমাদের যে সারণীটা থাকবে, এরকম একটা সারণী থাকবে না, সেখানে একটা মধ্যক শ্রেণী থাকবে না। মনে করি এটা আমাদের মধ্যক শ্রেণী, কেমন, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটা এই মধ্যক শ্রেণীর আগের যে শ্রেণীটা, সেখানে একটা ক্রমজড়িত গণসংখ্যা থাকবে না, ক্রমজড়িত গণসংখ্যা, সেটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে এফ এম আছে না একটা, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তোমরা এটা লিখবে কিন্তু ডট ডট দিবা না। আর এইচ শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে, পারবো। প্রতীক পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র, এরপর আছে প্রতীক পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র, প্রতীক পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি ছিল আমাদের, এল প্লাস সেম প্রচুরক, প্রচুরক L plus F1 by F1 plus F2 into H, একদম সহজ। ঠিক আছে, into H, ভেরি ইজি। এখন ব্যাখ্যাটা কিভাবে দিবা, এখানে L সেম প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সেম নিম্ন সীমা। বুঝতে পারছি? এরপরে F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণী বা পূর্ববর্তী, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বুঝছি? আর তো কিছু না, এইচ শ্রেণী ব্যাপ্তি, সেম শ্রেণী ব্যাপ্তি। আশা করি কোনো প্রবলেম থাকবে না। শ্রেণী ব্যাপ্তি। এরপরে কোন শ্রেণী উচ্চ সীমা দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে,
ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, নিম্ন সীমা। দেখো মধ্যমান সমান কোন একটা শ্রেণীর যে মধ্যমান, এই মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলছে কোনটা, শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে আনলে তোমার নিম্ন সীমা ইকুয়াল টু কি আসবে, বা মান বসা দিতে পারো তোমরা চাইলে। একটু নিম্ন সীমা সমান কি আসবে দেখো তো, নিম্ন সীমা শর্টকাট করে লিখি, সমস্যা নেই। যে নিম্ন সীমাটা সেটা সমান কি আসবে, 2টা এসে এদিকে এটার সাথে গুণ হবে, মধ্যমান গুণ 2। তবে উচ্চমানটা এটা প্লাস ছিল না, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস উচ্চমান। সহজ। তাহলে মধ্যমানের মান কত ছিল আমাদের, 61.5 ইন্টু 2, উচ্চ সীমা 65। তাহলে শেষ, 61 দুগুণে 122, 123 বিয়োগ 65। ঠিক আছে, এটা এমসিকিউতে হলে অনেক শর্টকাটে করা যায়। 123 থেকে 65 গেলে 162, 63 কত হয়, 120 থেকে 60 গেলে কত, 60। 3 থেকে তো 5 যাবে না, তাহলে 58 সম্ভবত, 58 হতে পারে। এটা 58 যে হবে বুঝবো কিভাবে, 65, 61, 3.5, 3.5 গেলে 58। হ্যাঁ, দ্যাটস রাইট। তাহলে আমরা শ্রেণী নিম্ন সীমা বের করা শিখলাম। উপাত্তের প্রচুরক দেওয়া আছে, F1 F2 হলে শ্রেণী ব্যবধান নির্ণয় করো। প্রচুরক, এখন দেখো কিসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো, এখানে প্রচুরক দেওয়া আছে, ঠিক না? তাহলে প্রচুরক সূত্র, প্রচুরক দেওয়া আছে, এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো, আমরা তারপর সূত্র লিখবো। প্রচুরক সমান, প্রচুরক ইজ ইকুয়াল টু কত, সূত্র L প্লাস F1 বাই F1 প্লাস F2 ডুএইচ। এই তো আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে শ্রেণী ব্যবধান এইচ এর মান। সো আমি কি করব বলতো, মানগুলো বসাই দিই আগে, একটু সহজ হবে তাহলে হিসাব করতে। প্রচুরকের মান কত, 49.75 প্লাস এল কত, 48, F1 কত 7, F1 প্লাস F2 কত হবে 24, কারণ কি F1 কত 7, F2 হচ্ছে 17, দুটো মিলে 24 ইন্টু এইচ। সহজ হিসাব। তাহলে দেখো হিসাব করলে কত আসে, 49.75, এটা থেকে 48 বিয়োগ হয়ে যাবে, ঠিক না? তো প্লাস আছে কত, ইকুয়াল টু 7/24 ইন্টু এইচ। তো সহজ করে করবো আর কি, বা এইচ ইকুয়াল টু এখন একদম মান চলে আসবে। 49 থেকে 48 গেলে কত, 1.75। এরপর দেখো তো 24টা ছিল কি নিচে, এদিকে উপরে, আর 7টা উপরে ছিল, এদিকে নিচে। সমান সমান তোমরা হিসাব করে দিলে তোমাদের আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ এটা 6-এর কাছাকাছি হতে পারে। ঠিক আছে, 7, 24 না, 3 7 21, এখানে প্রায় 2-এর সমান না, তাহলে প্রায় 6 সমান কাছাকাছি হতে পারে। এটা এ হচ্ছে আমাদের কি 9 নাম্বার। 10 যেটা আছে সেটা করার চেষ্টা করবেন। কোন উপাত্তের ইউআই এই সূত্রে xi এবং h এর মান দেওয়া থাকলে এর মান নির্ণয় করো। এটা খুব সহজ করে বের করতে পারবো না আমরা, দেখো ইজিলি এটা আমরা বের করতে পারবো, কোনো প্রবলেম এটা আমাদের নেই। সূত্রটা আগে আমরা বসাবো, বের করতে বলছি কি তারপর সেটা দেখবো। ইউআই কিন্তু আমরা জানি xi মাইনাস a ডিভাইড বাই h, এই সূত্রটা দেওয়া নাও থাকতে পারে, তোমার ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলতে পারে অনুমিত গড় বের করো, অথবা xi বের করো, অথবা তোমাকে শ্রেণী ব্যাপ্তি বের করো, এর যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। সো আমরা এটা যেভাবে করব, আমাকে কি বের করতে বলছে, a বের করতে বলছে। সে এইচটা এদিকে পাঠিয়ে দিলে u1 ইন্টু এইচ
এক্স আই মাইনাস এ, ঠিক আছে, মাইনাস এ। তাহলে এটাই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় এক্স আই আছে, আর ইউআই ইন্টু এইচটা ওদিকে চলে গেলে মাইনাস ইউআই ইন্টু এইচ, শেষ আমাদের আনসার। দেখো তো এখানে এক্স এর ভ্যালু বসাও, এক্স এর যে কোনো একটা ভ্যালু হতে পারে, ঠিক না, এক্স এর ভ্যালু হতে পারে। তাহলে এক্স এবং এইচ এর মান দেওয়া থাকলে তোমাকে কি বের করতে বলছে? এর মান। তাহলে ইউআই কোথায়? ইউআই এর ভ্যালু তোমার দেওয়া থাকবে। কিসের ভ্যালু? ইউআই, মনে করো ইউআই একটা ভ্যালু দেওয়া আছে, এক্স আই একটা ভ্যালু দেওয়া আছে, এইচ একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে তুমি এ বের করবা, সহজে বের করতে পারবো না এখানে। এই শুধু এভাবে পক্ষান্তর করে এ নিয়ে আসবো। তুমি একটা একটা মান ধরতে পারো, তুমি একটা করে করো, 0 1 2 3 সামথিং এরকম কিছু হতে পারে। এটা হতে পারে 1 হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু। ধরলাম এটা মাইনাস 2, মাইনাস 2। এরপরে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা ধরলাম যে আমরা 40, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা ধরলাম 40। তাহলে আমাদের মান কত আসবে? মান আসতে পারে এক্স এ হতো কত? 40। তো এখানে মাইনাস মাইনাস এখানে হচ্ছে যে ইউআই কত? -2। তো মাইনাস প্লাস হয়ে যাবে 2, 5 দুগুণে 10। তাহলে আমাদের আনসার আসতেছে 50। কত? অনুমিত গড় বা আনুমানিক গড়টা আসতেছে কত? 50। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই তোমাদের। 11 নম্বর, 6 এর প্রথম 6টি ধনাত্মক গুণিতকের গড় নির্ণয় করে বলছে যে 6 এর 6টি প্রথম ধনাত্মক গুণিতকের গড়। 6 এর 6টি প্রথম ধনাত্মক গুণিতক কে কে বলো তো? এটা না 6, 12, কত 18, 24, 30, 36, এই তো, এই 6টাই তো। তাদের কি বের করতে বলছে? গড়। তাদের কি গড়? দেখো তাদের গড় তুমি খুব সহজে নির্ণয় করতে পারো। কয়টা ছিল এখানে? 6টা না, 1 2 3 4 5 6, 6টা। এটা খুব সহজে নির্ণয় করতে পারো। এই দুইটা যোগ করলে কত হয়? 42। এই দুটো যোগ করলে 42, এই দুটো যোগ করলে দেখবে 42। তাহলে এটা যদি কিসে আসে, এটা যে কোনো জিনিসের বেলায় দেখো তুমি, তুমি যদি বলে 4, 4-এর প্রথম 10টার কি বের করতে বলছে? প্রথম 10টা গুণিতকের, ধনাত্মক গুণিতকের গড় নির্ণয় করতে বলছে, প্রথম 10টা। তাহলে 10 নম্বরটা কত হবে বলতো? প্রথমটা হচ্ছে 4, তাহলে 10 নম্বরটা হবে কত? 40 না? তাহলে 4 আর 40 যোগ করলে কত? 4 আর 40 যোগ করলে 44, কত হবে? 44 না? আর এখানে কত আসতেছে? 42। তুমি দেখবা যে এখানে এই যে আমার গড় যে মানটা আসতেছে সেটা এটার অর্ধেক, 42-এর অর্ধেক। কিন্তু 42-এর অর্ধেক কত? 21। কেমনে আসতেছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। কেমনে আসতেছে সেটা দেখাচ্ছি। এখানে এটার গড় আসবে 2 ভাগ করলে 22। কেমনে আসতেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিষয়টা কি আসলে। দেখো এখানে কয়টা? 6টা পদ না? তো সবগুলো যোগফল করবো না আমরা। তাহলে এখানে কয় জোড়া পাইছি আমরা বলো তো? এরকম জোড়া পাইছি কয়টা? 42। এরকম জোড়া পাইছি 3টা না? তাহলে 42 যোগ 42 যোগ 42, ঠিক তো? তাহলে মোট সংখ্যা ছিল কয়টা? 6টা। 6 দিয়ে ভাগ করবো, বুঝতে পারছি? তুমি চাইলে সবগুলো প্রথম থেকে করতে পারো। তাহলে 3 গুণ 42, 3টা 42, তাহলে 6। তো 6 দিয়ে ভাগ করলে 6 7 42, তাহলে 3 7 21, 3 7 21। এটা এমসিকিউ হলে আমরা এই টিক্সটা কাটাবো না, এদের আমরা কাটাবো না। ওইটার বেলায় আমাদের সেমই আসবে, ওইটার বেলা আমাদের কি সেমই আসবে। কিভাবে দেখো, 10টা সংখ্যা ছিল না? তাই আমরা পাইছিলাম 44। কত? 44। 10টা হইলে কয়টা পাবো? 5, 5। তাহলে ভাগ কত ছিল? ভাগ 10। 10 দিয়ে করলে এই যে এখানে কত আসবে? 5 দুগুণে 10, এই 22 দুগুণে 44। আনসার কত আসবে? 22 দুগুণে 44। ওই আগের যে প্রশ্নটা আমরা মুছে দিলাম সেটা। তাহলে এটা আমি বুঝতেছি কিভাবে গড় বের করতে হবে। তাহলে এই যে গড় এখানে জাস্ট লিখবো, সুতরাং গড় সমান কি লিখতে বলছি? গড় না, গড় সবগুলো সংখ্যার যোগফল, ঠিক আছে? তুমি 6 12 18 26 36 36 এভাবে লিখবা সবগুলো, যে শর্টকাটে তোমাদেরকে করে দিলাম।
তোমরা পারবে, এটা সহজ জিনিস এগুলো। এই জন্য একটি গণসংখ্যা নির্বিশেষ সারণীতে এল এর মান দেওয়া আছে, F1 ও F2 দেওয়া আছে এবং এইচ এর মান দেওয়া আছে 5 হলে প্রচুর নির্ণয় করো। প্রচুর নির্ণয় সূত্র আমরা পারি, এর আগে আমরা করছিলাম, সেটা থেকে তোমরা এটা সলভ করবে। হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক, যেখানে আমরা F1 এর ভ্যালু দিয়ে দিচ্ছি 10 থেকে 6 গেলে 4, আর এখানে 10 আর 5 15, একটা 4 একটা 15 দিয়ে দেয়। F1 হচ্ছে 4, F2 হচ্ছে 15, ঠিক আছে। এটা দিয়ে তোমরা এটা ভ্যালুটা বের করে কমেন্ট বক্সে জানাও। উপাত্ত সময়ের প্রচুরক নির্ণয় করো। এই যে উপাত্ত যেগুলো আছে এগুলোর প্রচুরক। প্রচুরক খুব সহজে আমরা দেখলে বুঝে যাবো, এটাকে আমরা সাজাইতেও হবে না। দেখো প্রচুরক এখানে 46 আর আছে, দেখো তো এই 46 আছে একবার দুইবার, আর 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 নাই। অন্য কোনো সংখ্যা আছে ডাবল, আমরা 1 2 লিখি, কেমন 1 2, তাহলে 48 একবার, 50 একবার, 49 একবার, 59 একবার, 54 একবার, 53 একবার, 20 একবার, 60 একবার, ঠিক আছে। তার মানে আমাদের প্রচুর হচ্ছে কত 46। তুমি এগুলো প্রয়োজনে সাজাবা, বিন্যস্ত আকারে সাজাবা। সাজানোর পরে তুমি কথাটা লিখবে যে কি এখানে প্রত্যেকটা আছে একবার করে, 46 আছে দুইবার, 46 দুইবার আছে, সুতরাং প্রচুরক হচ্ছে 46। এত সহজ প্রশ্ন দিবে না তোমাদের। দেখো প্রথমে যে এমসিকিউটা আছে আমাদের, এটা হচ্ছে একটা জাতীয় প্রশ্ন। এই প্রশ্নটা বারবারই পরীক্ষাতে আসে, প্রতিবারই পরীক্ষাতে আসে। সো এই নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক আমাদের বুঝতে হবে আগে। বিচ্ছিন্ন চলক একটা হচ্ছে অবিচ্ছিন্ন, একটা কানেক্টেড, একটা ডিসকানেক্টেড। দেখো বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকগুলো পূর্ণ সংখ্যা হয়, যে চলক যে তথ্যগুলো কি হবে পূর্ণ সংখ্যা হবে, যে ডেটাগুলো পূর্ণ সংখ্যা হবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যেগুলোকে ভগ্নাংশ আকারে সাজানো যাবে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই কনসেপ্টটা মাথায় রাখলে তুমি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সকল প্রশ্ন তুমি পারবা। তাহলে আমাদের এই যে এই টাইপের একটা এমসিকিউ অলরেডি আমাদের শেষ। তাহলে দেখো এখানে কোনটা উচ্চতা, একজন মানুষের উচ্চতা কিন্তু ভগ্নাংশ হতে পারে, পারে না? অবশ্যই পারে। একজন মানুষের বয়স, বয়স কি হতে পারে ভগ্নাংশ হতে পারে। 5 বছর 6 মাস, 12 বছর 15 বছর, 15 বছর 6 মাস, তাহলে ভগ্নাংশ হতে পারে। ওজন, একজন মানুষের ওজনও কিন্তু ভগ্নাংশ হতে পারে, বা কোনো কিছুর ওজন, কোনো বস্তুর ওজন কি হতে পারে ভগ্নাংশ হতে পারে। সো এগুলো কি না বিচ্ছিন্ন চলক না, এগুলো অবিচ্ছিন্ন চলক। তাহলে জনসংখ্যা, জনসংখ্যা কিন্তু অবিচ্ছিন্ন কি হতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না। সো এটা কি বিচ্ছিন্ন চলক। কেন? কারণ জনসংখ্যা 5.5 কোটি 10 কোটি মানুষ এরকম হতে পারে, একজন হতে পারে, দুইজন হতে পারে, 2.5 জন 1.5 জন এরকম মানুষ হতে পারে না। মানুষগুলো পূর্ণ সংখ্যায় হয়। সো এক কথায় মাথায় রাখবো, পূর্ণ সংখ্যা হলে সেটা কি কি বিচ্ছিন্ন চলক। তাহলে আমাদের আনসার হচ্ছে কি গ নাম্বার জনসংখ্যা। আশা করি এই টাইপের এমসিকিউতে তোমাদের আর প্রবলেম হবে না। এরপরে যে প্রশ্নটা আছে সেটা দেখো। এরপরে যে প্রশ্নটা আছে, কোন উপাত্তের পরিসর 67 এবং সর্বোচ্চ মান 85 হলে সর্বনিম্ন মান কত? পরিসর সংক্রান্ত যদি প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে আমরা পারবো। আমরা পরিসরের সূত্রটা কি জানি? পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা হাইয়েস্ট নাম্বার বিয়োগ লোয়েস্ট নাম্বার প্লাস 1, সেই তো প্লাস 1। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কত 67, সরি কোন উপাত্তের পরিসর দেওয়া আছে 67 হচ্ছে পরিসর, তাহলে হাইয়েস্ট নাম্বার কত এবং সর্বোচ্চ মান হচ্ছে 85, 85। লোয়েস্ট নাম্বার কত এটা বের করতে বলছে, প্লাস এল, এটা ছোট হাতে এল লিখলাম আমি, এটা হচ্ছে 1। তাহলে কত তুমি সহজে এখন বের করতে পারবো না? এলটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো আমরা, 85 একে কত হবে 86, আর 67 এদিকে -67, তাহলে কত হবে 86 থেকে 67 চলে গেলে 80 থেকে 60 গেলে 20, তাহলে 19। আনসারটা কত হবে 19। আমাদের আনসার কত 19। বের করতে পারবো না? অর্থাৎ এই যে একটা এইচ একটা এল, হাইয়েস্ট নাম্বার লোয়েস্ট নাম্বার ধরে আমরা এখান থেকে যেটা বের করতে হবে সেটা বের করে ফেলতে পারবো খুব সহজে। তাহলে এই টাইপের এমসিকিউগুলো আমরা পারবো। নেক্সটে দেখি, কোন শ্রেণীর নিম্ন সীমা 30 এবং শ্রেণীর মধ্যমান হচ্ছে যে 32 হলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? দেখো নিম্ন সীমা উচ্চ সীমা, মধ্যমান সমান কি?
মধ্যমান, এটা আমরা শর্টকাটও করতে পারবো। জাস্ট আমরা শর্টকাটের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক জানা। যে মাথায় রাখবা যে বেসিক জানে সে শর্টকাট নিজে বানাইতে পারে, তাকে স্যারে শর্টকাট শিখাইতে হয় না। যে বেসিক ভালো করে জানে তো সে কি করতে পারে, শর্টকাট নিজে বানাইতে পারে, সেটা মাথায় রাখবো তোমরা। তাহলে মধ্যমান সমান কি, মধ্যমান সমান হচ্ছে যে কি, কোন শ্রেণী মধ্যমান সমান নিম্ন সীমার সাথে কি উচ্চ সীমা যোগ তারপর ভাগ 2। তাহলে এটা কি নিম্ন সীমা 30, 30 সাথে কি উচ্চ সীমা হাইয়েস্ট ভ্যালুটা যোগ করবো, তারপর 2 দিয়ে ভাগ করবো। একদম সহজ না? মধ্যমান দেওয়া আছে কত 32, তাহলে 32 এটা এদিকে আসবে ইন্টু 2 ইকুয়াল টু 30 প্লাস h। তাহলে h ইজ ইকুয়াল টু আমাদের কত বের হচ্ছে 32 দুগুণে 64, 64 মাইনাস 30, তাহলে আমাদের হবে যে 34। একদম সহজ না? বুঝছি তো বিষয়টা, কোনো প্রবলেম তো নাই। তাহলে শর্টকাটে তুমি বের করতে পারবে চাইলে। এখানে কত 30, এটা 32, এটা পার্থক্য যত হবে তার সাথে আরো 2 যোগ করে দিবা, ঠিক আছে? মধ্যমান কত 32, এটা 30 থেকে 32 এর পার্থক্য কত 2, তার সাথে এই যে 32 সাথে আরো 2 যোগ করে দিব। অর্থাৎ এটা যদি 35 হইতো তাহলে এটা হইতো কত 40, আর 5 যোগ করে দিতে হতো। এটা হচ্ছে শর্টকাট, বাট আমি বেসিক শিখবো। বেসিক শিখলেও তুমি সকল নাম্বার বের করতে পারবা, কারণ এখান থেকে আমি এই সূত্র থেকে তুমি আবার নিম্নমান বের করতে বলতে পারে, তোমার মধ্যমান বের করতে বলতে পারে, যেটা বের করতে বলবে তুমি সূত্র অ্যাপ্লাই করলে নিজে নিজে বের করতে পারবা। আর শর্টকাটে তো বের করতে পারলেই, যে পারবে বেসিক সে শর্টকাটেই মাথার মধ্যে করে ফেলতে পারবে, শর্টকাটের প্রয়োজন নেই আমাদের। অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর আমরা কোনটা ধরি? অজীব রেখা। অজীব রেখা কোন দিকে যায়? আমরা এর আগে সৃজনশীলে শিখছিলাম অজীব রেখা কোন দিকে যায়, সোজা উপরের দিকে। তো উপরের দিকে আমরা কোনটা আঁকি? এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে এক্স অক্ষ। তাহলে ওই যে ওয়াই অক্ষ বরাবর আমরা কি আঁকি, এক্স অক্ষ বরাবর কি আঁকি, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা আমরা লিখি, শ্রেণীর উচ্চসীমা লিখি, উচ্চসীমা। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখি, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তার উত্তর কি ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি এটা তো তোমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট যে কোয়েশ্চনটা, অজীব রেখার ক্ষেত্রে কোনটি সত্য? এটা কি সত্য কোনটি? দেখো এটা কি নিচের দিকে উপরের দিকে যায়, নিচের দিকে যায়, সমান্তরাল না উলম্ব, নাকি উলম্ব? উলম্ব মানে হচ্ছে যে, সমান্তরাল মানে হচ্ছে যে ভূমি বরাবর যাবে, উলম্ব মানে হচ্ছে উপরের দিকে যাবে, আর নিম্নমুখী মানে উপর থেকে নিচের দিকে যাবে, ঊর্ধ্বমুখী মানে নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এটা কোন দিকে? অবশ্যই এটা ঊর্ধ্বমুখী, অবশ্যই এটা কি ঊর্ধ্বমুখী, বাকিগুলো না। কেন? আমরা এর আগেই দেখছিলাম কি অজীব রেখা কোন দিকে যায়, এরকম এরকম উপরের দিকে যায়। বিষয় কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। অজীব রেখা কোন দিকে যাবে? তাহলে উপরের দিকে, তাহলে এটা কি হবে ঊর্ধ্বমুখী। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, এগুলো দেখলে তোমরা সবগুলো এমসিকিউ পারবা। আসতেছে তোমরা যে এমসিকিউ গুলোর জন্য আটকাইতা, সেই এমসিকিউ গুলো সামনে আসতেছে, একটু অপেক্ষা করো, সবগুলো এমসিকিউ তোমরা পারবা। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গাণিতিক গড় কত? দেখো তো, এখানে মৌলিক সংখ্যা যদি না চিনি আমরা তাহলে কিন্তু এখানে এটা পারবো না আমরা। এখানে কি শর্ট ট্রিক্স শিখবো আমরা? মোটেও না, কোনো ট্রিক্স মিক্স নাই। এখানে মৌলিক সংখ্যাগুলো বের করে শিখতে হবে। তো মৌলিক সংখ্যা বের করার, মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার ভুল হয়ে যাবে। মানে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তুমি জানো? জানি না, মনে করো জানি না, না জানলে তাহলে আমি বের করতেই থাকবো, আরো আছে কিনা টেনশনে থাকবো, তাই না? একটা ট্রিক শিখো এখান থেকে আগে, এটা শিখো 44 22 3 22 3 2 1। এই যে এই নাম্বারটা মুখস্থ রাখতে পারবে না? অবশ্যই এর বাইরে কিন্তু আসবে না। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে 4টা, 11 থেকে 20-এর মধ্যে 4টা, 21 থেকে 30-এর মধ্যে 2টা, 31 থেকে 40-এর মধ্যে 2টা, 41 থেকে 50-এর মধ্যে 3টা। এভাবে করে আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট 50টা, মোট 25টা। তারপর 1 থেকে 50 পর্যন্ত 15টা, 1 থেকে 50 পর্যন্ত 15টা। তারপরে 51 থেকে 100 পর্যন্ত বাকি 10টা। সো এই যে টিপস গুলো যদি তোমার মনে থাকবে তাহলে তুমি আটকাবে না। যে মৌলিক সংখ্যা বের করার সময় তুমি যে আমার সবগুলো মৌলিক সংখ্যা বের হয়েছে সেটা কিন্তু তুমি বুঝবা। তাহলে দেখো 1 থেকে 19 পর্যন্ত, তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে? 4টা। এখানে আরেকটা কথা বলে রাখি, মৌলিক সংখ্যার বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা একমাত্র, ভালো করে শোনো, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা। দেখো বেসিক করতে কোথায় চলে যেতে হচ্ছে,
আমাদের, কারণ বেসিক না জানলে আমরা এগুলো পারবো না, মুখস্থ কতক্ষণ থাকবে। তুমি পরীক্ষার আগের রাতে কতগুলো এমসিকিউ তুমি রিভাইজ দিবা, রিভাইজ দিলে ট্রিক্স, কতগুলো ট্রিক্স তুমি শিখবা, হবে না, বেসিক জানতে হবে। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত? 2, বাকি আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই, বাকি সবগুলো মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। তার মানে কি সবগুলো বিজোড় মৌলিক সংখ্যা না, বিজোড়ের মধ্য থেকে। তাহলে 2, তাহলে 1 তো 19, তাহলে এর 19 পর কত? 20। আমি যে বললাম এখানে 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে 20 তো আর মৌলিক না, তার মানে 20 এর নিচের মধ্যেই আছে। তাহলে এখান থেকে কয়টা মৌলিক সংখ্যা হবে? 8টা। কয়টা হবে? 8টা মৌলিক সংখ্যা পাবো। 8টা গুলো কি কি? প্রথমে 2 জোড়, তারপর হচ্ছে সবগুলো বিজোড়, 3, 5, তারপর হচ্ছে 9, কিন্তু না, 3 থেকে 9 হয়, 3, 5, তারপর 7। এই যে 2, 3, 5, 7 এগুলো সবাই জানো, কেন? তোমরা সেটের মধ্যে করছিলা। এরপরে মৌলিক সংখ্যাগুলো বের করতে একটু তোমাদের কষ্ট হয়। 9 নাই, তারপর 11, কত? 11, তারপর হচ্ছে 13, তারপরে 13, তারপর 15, 15 কিন্তু না, কেন? 15 হচ্ছে 3, 5, 15 ভাঙা যায়, 3, 5, 15 ভাঙা যায়, তারপর হচ্ছে 17, তারপর 19। এখন আসি, ভাঙা যায় মানে কি? মাথায় রাখবা, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 2টা। গুণনীয়ক কয়টা? 2টা, 1 এবং ওই সংখ্যাটা, 1 এবং ওই সংখ্যাই গুণনীয়ক তার, তাহলে সে মৌলিক সংখ্যা। আর 2টার বেশি হলে যৌগিক সংখ্যা, আর 2টার কম হলে সে মৌলিক না যৌগিক না। যেমন 1, 1 এর কিন্তু গুণনীয়ক একটা, সে নিজে 1, আর কোনো গুণনীয়ক নাই, সো এটা মৌলিক না যৌগিক না, কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই মৌলিক সংখ্যার বা যৌগিক সংখ্যার। সো এখানে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। কয়টা? কয়টা বললাম? প্রথমে বুঝলাম 8টা। গাণিতিক গড় কত বলছে? যে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হবে? এই যে সবগুলো যোগ করে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিব। আমরা কি করব? সবগুলো যোগ করে দিয়ে 8 দিয়ে ভাগ করে দিব। এখন সবগুলো যোগ করো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ক্যালকুলেটর যোগ করবা, আর কয়টা যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? গাণিতিক গড়। ওকে, ডান। তাহলে এটা পারবো আমরা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো মোস্ট ইম্পর্টেন্ট এটা, দেখো এটাতে সবাই আটকাবা, যারা জানো তারাও কিন্তু আটকা যাবে এটাতে, বুঝবা না কোত্থেকে কি হইলো, উত্তর কিভাবে হইলো। কোন শ্রেণীর 40 জন ছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় হলো 70, প্রাপ্ত নম্বরের গড় কিন্তু 70, যদি প্রতি ছাত্রীর প্রাপ্ত নম্বরের সাথে আরো 5 যোগ করা হয় তাহলে তাদের গড় কত হবে? বুঝো ভালো করে। তাহলে 70 ছিল না, আগে কি ছিল? 40 জন ছাত্রী, প্রাপ্ত নম্বরের গড় 70, প্রতিজনের জন্য 5 যোগ করা হয়েছে, তাহলে তাদের গড় কত হবে? শর্টকাটে হচ্ছে যে এই যে 70-এর সাথে 5 যোগ করে দিলে আমাদের আনসার চলে আসবে 75। ঠিক আছে, বুঝতে পারছি? তো বেসিক, যদি বেসিক সহকারে শিখতে চাও, আসলে ঘটনাটা কি ঘটছে দেখো, ছাত্রী সংখ্যা কত ছিল? এখানে যদি আরো অন্য কিছু ঘটনা ঘটাতো, মনে করো এখানে কেউ ফেল গেছে, ঠিক আছে, কেউ ফেল গেছে, মনে করো বিষয়টা এমন যে 40 জন ছাত্রী আছে, 40 জন ছাত্রীর মধ্যে 30 সবার প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে যে 70, গড় 70, তার মধ্যে থেকে তোমরা 30 জনে পাস করছে আর 10 জন ফেল গেছে, যে 10 জন ফেল গেছে তাদের নাম্বারের সাথে মনে করো 5 যোগ করছে, তাহলে বিষয়টা উল্টো হয়ে যেত না? একটু ঘুরে যেত কিন্তু। সো আমার এটা একটু বেসিক থেকে শিখতে হবে যে 40 জন ছিল আমাদের কি ছাত্রী, 40 জন যদি প্রাপ্ত গড় কত 70 হয়, তাহলে আমাদের মোট নাম্বার ছিল কত? 428, 2800, 2800। এখন দেখো 5 জন করে 5 নাম্বার করে যোগ করছে, 40-এর সাথে 40 জনকে 5 করে দিলে 200, তাহলে কত হয় আমাদের? মোট 3000। এই 3000-কে তুমি কি করবা? মোট সংখ্যাকে আবার 40 দিয়ে ভাগ করে দিবে, তাহলে তুমি 75 পেয়ে যাবা। বা বেসিক শর্টকাটের মধ্যে আমরা 70-এর সাথে 5 যোগ করলেও 75 পেয়ে যেতাম। বুঝতে পারছি এটা? আশা করি প্রবলেম হবে না। দাববিচ্যুতি ইউআই সমান কোনটি? দাববিচ্যুতি ইউআই সূত্র কি? দাববিচ্যুতি ইউআই কিন্তু তোমরা সবাই মুখস্থ মারো, ঠিক না? এটা কিন্তু একটা সূত্র আছে, সূত্র হচ্ছে xi মাইনাস a ডিভাইড বাই h। এটা হচ্ছে দাববিচ্যুতির সূত্র। কি? xi হচ্ছে কি গণসংখ্যা, আর ইউ কি সরি a কি অনুমিত গড় বা আনুমানিক গড়, যেটাকে আমরা ধরে নিই সেটা, আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এটা কি? অনুমিত গড়, অনুমিত গড়, আর এটা হচ্ছে কি গণসংখ্যা, আর এটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি। বুঝতে পারছি এটা এমসিকিউটা? তাহলে আনসারটা কত? ক নম্বরে আছে আমাদের xi মাইনাস i ডিভাইড বাই h। এইটা দেখো 16, 13, 17, 14, 11, 9, 14 সংখ্যাগুলো বিন্যস্ত করলে মধ্যক কত?
অবশ্য মধ্যক বের করতে হলে অবশ্যই বিন্যস্ত করতে হবে, বিন্যস্ত করা ছাড়া আমরা মধ্যক বের করতে পারবো না। বিন্যস্ত মানে কি, উপাত্ত কিন্তু দুই প্রকার। উপাত্ত কয় প্রকার, এই ছোটখাটো প্রশ্ন তোমাদের আসতে পারে, যদি এটা 6, 7, 8 এর মধ্যে এসে থাকে, নবম দশম শ্রেণীতে কম আসে। উপাত্ত কয় প্রকার, উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। মাথায় থাকবে, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনগুলো, যেগুলো সাজানো থাকে, আর অবিন্যস্ত উপাত্ত যেগুলো সাজানো থাকে, এলোমেলো থাকে। বিন্যস্ত উপাত্ত মধ্যে আবার দুই প্রকার আছে, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, ঠিক আছে, অথবা ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, বা অধোগামী, তারপর ঊর্ধ্বগামী। তাহলে দেখো এখানে 16, 13, 17, 14, 11, 9, 14। তাহলে সাজাতে গেলে সবচেয়ে ছোট কত, 9, 9 এর পরে 11, তারপরে 13, তারপরে 14, আবার 14, আবার 16। এখানে কিন্তু আবার একটা কম লিখলে হবে না, 14 দুইটা আছে, দুইটা লিখতে হবে। কয়টা আছে, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা। 2, 4, 6, 7টা, 7টা সংখ্যা থাকলে একদম সহজ মধ্যক আমরা বের করতে পারবো। যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n+1/2, n+1/2। আর জোড় হলে n+1 n-তম ও n+1 তম ভাগ 2, n-তম প্লাস n+1 তম পদ ভাগ 2। বুঝতে পারছি? কি হলে, জোর হলে, ভালো করে বুঝো, জোর অর্থাৎ মাঝখানে দুইটা আর কি, মাঝখানে দুইটা যোগ করে আমরা বের করবো। এমসিকিউ তো শর্টকাটে, জোর হলে যদি হয়, মনে করো 3, 4, 6, 9, 3, 4, 6, 9, এটার মধ্যে মধ্যক বের করতে বলছে, ঠিক আছে। এখন এটা জোর, তাহলে মাঝখানে দুইটা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যক বেড়ে যাবে। বা সূত্র সাহায্যে যদি আমরা করি, n-তম পদ যোগ n+1 তম পদ ভাগ 2। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছে। n-তম পদ ও n প্লাস, এটা n-তম, n/2 তম প্লাস n+1 ডিভাইড বাই 2 তম, এটা একটা 2 নিচে দিনে, n/2 তম প্লাস n+1 ডিভাইড বাই 2 তম পদ, এটার গড়, সেটা হচ্ছে কি মধ্যক। আশা করি বুঝতে পারছি। সূত্রটা আমি আবার দেখাচ্ছি সহজ করে, দেখো n/2 প্লাস n/2 তম ও n/2 প্লাস 1 তম ডিভাইড বাই 2। আশা করি বুঝতে পারছো। এখন n এর মান যেটা থাকবে সেটা বসাই দিব সূত্রে আসলে আমাদের। আর সূত্র ছাড়া আমরা এমনিতেই পারবো নরমালি। তাহলে এটা তো বিজোড়, এটা কি বিজোড়। বিজোড় হলে আমাদের মধ্যক কত হবে বলো তো, বিজোড় হলে আমাদের মধ্যক কত হবে, n+1 ডিভাইড বাই 2। তাহলে 7, 7 একে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 1, 2, 3, 4, চতুর্থ পদ কত, 14। আমাদের আনসার কত হবে, 14। 14 আনসার কোথায়, এখানে সংখ্যাগুলোর বিন্যস্ত করলে মধ্যক কত, মধ্যক 14। আচ্ছা, এখানে 14টা দেখাচ্ছে, আনসার কত হবে 14। এটা খ নাম্বার ধরে নিলাম 14, আনসার কত হবে 14, মিস্টেক হয়েছে এখানে। এরপরে 10 নম্বর এমসিকিউ দেখো, ইউআই ইকুয়াল টু -2, ইউআই সমান -2, ইউআই সমান -2, এক্স ইকুয়াল টু 12 এবং এইচ ইকুয়াল টু 4 হলে অনুমিত গড় এর মান কত। সূত্র আগে শিখছিলাম আমরা, সূত্রটা কি ছিল, এ ইকুয়াল টু ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ ডিভাইড বাই এইচ, এটা ছিল আমাদের সূত্র। তাহলে ইউ এর মান দেওয়া হচ্ছে 2, এক্স এর মান কত 12, তারপরে এর মান কত, এর মান বের করব, এইচ এর মান কত 4। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, -8, কারণ ইউ এর মান -8, -2। তাহলে এখানে কি হবে, 4 দুগুণে 8, আর এখান থেকে 12 মাইনাস এ, তাহলে এটা এদিকে চলে আসবে, মাইনাস প্লাসে, এদিকে 12 আছে, -8 এদিকে আসবে +8। তাহলে আমাদের আনসার আসবে কত, 20। আনসার কত, 20। তাহলে আমার আনসার হচ্ছে কত, 20। বেসিক বুঝলে এটা জাস্ট তোমার 10 থেকে 15 সেকেন্ড লাগবে, 10 থেকে 15 সেকেন্ডে তুমি এটা বের করে ফেলতে পারবে, নো প্রবলেম। এরপরে এখান থেকে কিন্তু অন্য কিছু বের করতে বলতে পারে। এর আগের ম্যাথ আমরা শিখছিলাম, xi, h, ui, যে কোনো একটা বের করতে বলতে পারে এটা থেকে। 2, 10, 5, 1, 0, 7, 5 সংখ্যাগুলোর মধ্যক কত, সংখ্যাগুলোর মধ্যক কত। মধ্যক বের করার জন্য আমি আগেই শিখছি, এটা কি করতে হবে, বিন্যস্ত করতে হবে। সবচেয়ে ছোট কত, 0, 1, 2, 3, 4, 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। লিখে নেই কোনটা, তাহলে 10, 0, 1, 2, 5, 5 দুইটা, 5 কয়টা আছে, 2টা, আরেকটা 5 এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে 5 2টা, 10টা সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে বললাম কি,
বললাম কি সূত্র কি ছিল, n/2 প্লাস n/2 প্লাস 1তম ভাগ পদ ভাগ 2। তাহলে n/2 মানে কত, n/2 n/2 1 2 3 4 5, n/2 মানে কত 5, তারপর 5 এর পরে 6 ডিভাইড বাই 2। তাহলে 5 এর মান কত, পঞ্চম মান কত 5তম, এটা হচ্ছে 6তম। তাহলে 5তম মান কত 1 2 3 4 5, 5তম মান হচ্ছে 4, 6তম মান হচ্ছে 5 ভাগ 2, 4 5 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5, 4.5 কত হবে 4 1 2 3 4, 10টা আছে না, 2 4 6 8 9টা, ও 1 2 3 4 5 6 7 8 9টা, ও 9টা, এটা তো বিজোড়, অলরেডি বিজোড় আছে, তাহলে n প্লাস এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, আমরা এটাতে একটু সরি, এটা ভুল হয়েছে, 9টাই আছে, 9টা হলে n+1 ডিভাইড বাই 2, কয়টা আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলে n+1 ডিভাইড বাই 2। তাহলে মাঝখানে কোনটা ছিল, এখানে সবচেয়ে ছোট কোনটা 0 1, তারপর আছে 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, আবার 5 7 10, এই 9টার মধ্যে n কত 9 10, 10 থেকে 2 দিয়ে ভাগ করলে 10 কে 5, তাহলে 1 2 3 4 5, পঞ্চম পদ হচ্ছে 4, তাহলে আমাদের आंसर 4 বা 4.0 থাকলে 4.0। আশা করি এটাও বুঝছি আমরা। এখানে কিন্তু আমার অনেকগুলো এমসিকিউ ছিল, সেখান থেকে আমি একদম কাটছাট করে যেগুলো প্রয়োজন সেগুলো রাখছি আমি। 13 17 14 11 9 14 উপাত্তের মধ্যক কত সেটা তোমরা বের করবা, এটাও আমাদের রাখা উচিত হয় না, আর একটা এমসিকিউ কম, এটার মধ্যক কত তোমরা বের করবা সিরিয়ালে 1 2 3 4 5 6, জোর যেহেতু জোর সংখ্যাটি বের করবা কিভাবে, এটা আবার সিরিয়াল করি, আচ্ছা এটা করেও দিই, 9 11 13 14 17, 1 2 3 4 5 14 দুইটা না, 14 দুইটা, তাহলে মধ্যক কত হবে, তৃতীয় পদ আর চতুর্থ পদ যোগফল ভাগ 2, তাহলে 13 যোগ 14 ভাগ 2। এই ছোটখাটোগুলো কিন্তু দেখা যায় দুইটা বাদ, তাহলে মাঝখানে কয়টা আছে 1 2 3 4 5 6, দুইটা, এই দুইটা বাদ, এই 17 আর 14 বাদ, মাঝখানে আছে কত, মাঝখানে আছে 13 আর 14, তাহলে 13 কে 14 দিয়ে ভাগ করে দিলে এটা এভাবে, 13 কে 13 আর 14 যোগ কত 27, 27 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 13 14 27, 27 কে 2 দিয়ে ভাগ করলে 12 13.5, 13.5, এখানে উত্তর কোথায়, মধ্যক 2 4 6, 6 না মধ্যক না, তাহলে এইটা এখানে উত্তরটা একটু কনফিউশন, 13.5 উত্তরটা কি হবে 13.5, কি হবে 13.5, একটু এটাতে একটু মিস্টেক হয়েছে, তো অন্য একটা প্রশ্নের ইয়া চলে আসছে এখানে। 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যক কত, 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যক, ভালো করে বুঝো, 30 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমাদের নাম্বারটা মনে ছিল 44 22 3 22 32 1, 10টা, তাহলে 30, তাহলে 10 20 30, তো 30 আছে কয়টা, দুইটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, তাহলে 30 40 50 60 70, 30 থেকে 40 হচ্ছে কত, দুইটা, তাহলে দুইটা কয়টা পাবো আমরা এটা হিসাব করি, এরপরে 40 থেকে 50 তিনটা, 50 থেকে 60 দুইটা, 60 থেকে 70 দুইটা, তাহলে 3 2 5 7 8 9, তারপরে 75 পর্যন্ত আমরা কয়টা পাই দেখি সেটা, ঠিক আছে। তাহলে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কে আছে, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের কে আছে সেটা আগে আমরা বের করি। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 31, প্রথমে আমরা বলছি দুইটা পাবো, কয়টা পাবো, দুইটা, 31 37, এই দুইটা, ঠিক আছে। এরপরে ভালো করে বুঝো, এখানে আমি খুব সহজ করে কিন্তু বের করতে পারি, কিভাবে, এখানে কয়টা ছিল বলছি যে আমি দুইটা দুইটা তিনটা দুইটা, তাহলে 6 3 9টা, এরপরে থাকতে পারে কয়টা 75 থেকে, এখানে 75 থেকে সরি 70 থেকে 75 এর মধ্যে দুইটা, তাহলে 9টা দুইটা 10টা, কয়টা 71 73, 71 73, তাহলে সে দুটো মৌলিক সংখ্যা দেখতে হবে, তাহলে 31 37, তারপর আছে 41, 41 এর পর কত আছে তোমার 47, কি আছে 43 আছে 47 আছে, 49 কিন্তু না, 7 7 49, তারপর হচ্ছে কত 47 পরে 50, তাহলে 51, 3 17 51 হয়, তাহলে 53,
53, তারপরে হচ্ছে আমাদের কত 57, 57 তারপর হচ্ছে 60 পরে হচ্ছে 61, তারপর হচ্ছে 67 67, ঠিক আছে। তারপর 71 হয় কিনা দেখো তো, 71 কে ভাগ যায় না, 9 নং 7 7 49, 71 কে যায় না, তাহলে 71, তারপর আছে 73, তাহলে 10টা পাইছি না আমরা। দেখো তো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত, তার মধ্যক কেমনে বের করবো আমরা, কেমনে বের করবো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা পাইছি, 2 4 6 2 3 2 2 2 কয়টা, 3 6 6 3 9, এখানে 2টা হয়েছে, 11টা 11টা তাহলে মাঝখানেরটা, তাহলে মাঝখানে কোনটা হবে 1 2 3 4 5 6, 6 নাম্বারটা, ঠিক না। 53, আমাদের আনসার কত 53, কেমনে বুঝছি, n+1 ডিভাইড বাই 2, তাহলে n এর মান কত এখানে 11, n এর মান কত 11 যোগ 1 2 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6তম পদ, 6তম পদ কত 53, বুঝতে পারছি। তাহলে এই টাইপের কি এমসিকিউ গুলো আমরা পারবো, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা বের করতে একটু সময় লাগতে পারে, বের করতে একটু সময় লাগতে পারে তোমাদের। 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, দেখো 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, 3 দ্বারা ভাগ যাবে এরকম, 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর নামটা বলবা, 3 এর নামটা 3 6 9 12 15 21, এই সংখ্যাগুলোর মধ্যক কত, তাহলে এগুলো তো সাজানো হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা জোড় না, তাহলে মাঝখানে 2টা যোগ করে দিব, তা 2 দিয়ে ভাগ করে দিব, 9 আর 12 যোগ করলে কত হবে 21, 21 কে 2 দিয়ে ভাগ করলে 10.5, উত্তর কত হবে 10.5। 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত 10.5, এটা উত্তর ভুল আছে, তাহলে এখানে উত্তর নাই, রাইট উত্তর বের করতে হবে তোমাদের 10.5। 16 নাম্বার দেখো, এর আগের নাম্বারটা হচ্ছে কত 14, আমি 15 কিন্তু বাদ দিছি, এখানে কিন্তু আমি অনেকগুলো এই স্লাইডের মধ্যে কিন্তু আমি অনেকগুলো এমসিকিউ যোগ করছিলাম, প্রায় 40টার মতো, সবগুলো কাটছাট করে আমি 17টা থেকে 18টা এমসিকিউ রাখলাম। উপত্যগুলোর প্রচুরক কয়টি, দেখো প্রচুরক কয়টি, প্রচুরক একটি হতে পারে, দুইটি হতে পারে, প্রচুরক না থাকতে পারে, তারপরে প্রচুরক 9 হতে পারে। প্রচুরক কয়টি বলছে যেখানে, বুঝতে পারছি, প্রচুরক কয়টি ভালো করে বুঝো, এখানে দেখো সবচেয়ে 25 একবার আছে, আর আছে 25 নাই, 16 নাই, 22 আর নাই, 27 নাই, 28 আর নাই, 29 আর নাই, 0 আছে, 30 নাই, 40 নাই, 15 নাই, তাহলে 0 আছে যে না, তাহলে প্রচুরক কি বলছে, প্রশ্নটা ভালো করে বুঝো, প্রচুরক কয়টি, তাহলে প্রচুরক কি 0, নো, এটা ভুল, প্রচুরক হচ্ছে এখানে একটি, উত্তর কি 1, উত্তর কি হবে 1, কারণ প্রচুরক কয়টা আছে, একটাই আছে, 0 হচ্ছে 2বার আছে, আর সবগুলো একবার করে আছে, সো প্রচুরক হবে যেখানে কি একটি, এই ভুল করা যাবে না, 0 2বার আছে বিধায় 0 যদি দিয়ে দাও তাহলে নাম্বারও তোমার এইভাবে ক্রস দিয়ে দিবে, এটাকে মাথায় রাখবা। 19 নাম্বার প্রচুরক কত, এই যে একটা শ্রেণী থেকে এখানে প্রচুরক কত তোমার বের করতে বলছে, কি বের করতে বলছে, প্রচুরকটা কত, সহজ করে তুমি প্রচুরকটা বের করো, সহজ করে প্রচুরকটা বের করতে পারবা। দেখো প্রচুরক কেমনে বের করবা, প্রচুরক শ্রেণী কোনটা, এখানে এটা সবচেয়ে গণসংখ্যা যেটাতে বেশি থাকবে সেটাই প্রচুরক শ্রেণী আমরা জানি, তাহলে প্রচুরক সূত্র কি, সেটা হচ্ছে এখানে l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h, তাহলে f1 এর মান কত বলো তো, 12 বিয়োগ 10 কত হবে 2, f2 এর মান কত হবে, f2 মান হচ্ছে যে 12 বিয়োগ 0 12, তাহলে 10 12 আর 2 14, কত হবে 14, এখানে নিচে কেমনে 14 আবার বলি, f1 হচ্ছে যে যেটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সরি প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা, তো 12 থেকে 10 গেলে কত 2, এর 12 পরে কোনো সংখ্যা আছে কিনা, কোনো শ্রেণী নাই, সো 12 পরে আছে 0, তো 12 থেকে 0 গেলে কত 12, তো 12 আর 2 14 ইন্টু h কত 31 থেকে 30, সরি 21 থেকে 30, 21 থেকে 30 10, 21 থেকে 30 10, সহজ, তাহলে 51 প্লাস 10 দুগুণে 20 ডিভাইড বাই 14, তাহলে কত হবে 52 পয়েন্ট সামথিং কোনটা আছে, এটাই আছে উত্তর, ঠিক আছে। বা তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর মারলেই চলে আসবে তোমাদের 20 কে 14 দিয়ে ভাগ করলে, তাহলে এই যে এখান থেকে কি বের করতে বলছে আমাদেরকে, প্রচুরক কত, এখান থেকে বলতে পারে f1 কত,
তাহলে F1 কত হবে তোমরাই বলো। F1 হবে যে কত, F1 হবে যে 12 - 10 = 2। এই যে আমি একটা গ্রাফ থেকে সবগুলো যেন পারো সেটা বলি। F2 কত সেটা বলতে পারে। F2 হবে কত, 12 - 0 = 0, সরি = কি হবে 12। এরপরে বলতে পারে তোমার পুরা F1 ডিভাইড বাই F1 প্লাস F2 কত সেটা বলতে পারে, তাহলে তুমি কি করবা, 2/14 হিসাব করে বের করে ফেলতে পারবা। এখান থেকে বলতে পারে মোস্ট ইম্পর্টেন্ট L = হোয়াট, মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, অবশ্যই 51 লিখে দিবা, 51। একই গ্রাফ থেকে আসতে পারে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। এখানে তুমি কাজটা করবা 51 + 60। এখানে অনেকে মনে করে এটা মাইনাস না, এটা থেকে বোঝায়, এত থেকে এত, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 বোঝায়। সো এটা কি করতে হবে, অ্যাড করতে হবে আমাদের 51 + 60, 51 + 60 ভাগ 2, এটা হচ্ছে মধ্যমান, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মধ্যমানও পেয়ে যাবে। একটা গ্রাফ থেকে যা যা বলে যা যা দরকার সব তোমরা পারবা। এরপরে মধ্যক বলতে বের করতে বলতে পারে, গড় বের করতে বলতে পারে, যে কোনো কিছু, সরি। এরপর 29, দেখো এর মধ্যে থেকে অনেকগুলো এমসিকিউ আমি বাদ দিচ্ছি। এটা শ্রেণীবদ্ধ একটা উপত্যকার প্রচুরক কত, এটার প্রচুরক কত বলছে বলতো। প্রচুরক অবশ্যই ইজিলি আমরা যেটার মধ্যে কি সবচেয়ে গণসংখ্যা থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, সেটা কি প্রচুরক শ্রেণী। এর আগে আমরা প্রচুরক বের করা শিখছিলাম, সেম ভাবে L প্লাস কি হবে F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা খুব সহজে তোমরা বের করতে পারো। এখানে 66 সামথিং হবে। এখানেও তো আনসারটা নাই। ওকে আমরা বের করি, এটা মিস্টেক কিভাবে হলো। ওকে অনেকগুলো কাটাকাটি করাতে তোমাদের এটা একটু মিস্টেক হয়ে গেল, নো প্রবলেম। আমরা বের করে যেটা পাবো সেটাই উত্তর লিখবো আমরা। 66, তাহলে 66 এর সাথে F1 এর মান কত, এখানে কত 15 থেকে 12 গেলে 3, 15 থেকে 12 গেলে 3 প্লাস, তারপর 15 থেকে 6 গেলে 9, তাহলে কি হবে ইন্টু 66 প্লাস 9 3 12, 3 12 ইন্টু এটা কত 66 থেকে 70, তাহলে 5, তাহলে হতো 66 প্লাস এখানে কত হবে 4, 5/4, তাহলে হবে যে 67.25, এরকম 67.25 এরকম কিছু একটা হবে প্রচুরক, বুঝতে পারছি। তাহলে এখান থেকে প্রচুরক শ্রেণী, নিম্নসীমা, মধ্যমান, এখান থেকে আমরা F1 বের করতে পারবো চাইলে, সরি FC। এখান থেকে বললো FC কত, FC কি আমরা আগে শিখছিলাম, FC হচ্ছে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণী কোনটা, এখানে মধ্যক শ্রেণী কোনটা হবে তাহলে বলো তো। এখানে দেখো মোট গণসংখ্যা কত, 7, 12 7 19, 19 6 কত 19 6 25 15 40 20, 20 এটা কোথায় 12 7 19 পর্যন্ত, 20 কিন্তু এখানে পড়ে, তাহলে 20 কোথায় পড়ে এখানে। তো মধ্যক শ্রেণী কোনটা, এইটা। তো মধ্যক শ্রেণী আগের শ্রেণী কোনটা, এইটা। তাহলে আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা 12 7 19, তাহলে FC = 19। তারপর যদি বলে FM, যদি বলে FM, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা, এটা। গণসংখ্যা কত 15, তাহলে 15, তাহলে পারবো না FC FM H কত বের করতে পারবো, গড় কত অবশ্যই পারবো, খুব সহজ। লাস্ট ওয়ান এমসিকিউটা আমরা দেখি। লাস্ট ওয়ান 502073 উপত্যকার বিভিন্ন পরিমাপ দেওয়া আছে। এখান থেকে গড় বলছে 3, গড় কি বললো আমাদেরকে 3, গড় বলতেছে 3, আসলে সরি গড় বলতেছে 3, গড় আসলে 3 কিনা আমরা সেটা একটু যাচাই করে দেখি। যেহেতু একটা শ্রেণী দেওয়া আছে, তাহলে এখান থেকে 3 7 এগুলো সবগুলো যোগ করে দিব, যোগ করে দিলে 5 5 2 কত 7, 7 7 14, 14 4 18, 18 3 21, সংখ্যা আছে কয়টা 21, সংখ্যা কয়টা 1 2 3 4 5 6 7, 7টা, 7 দিয়ে ভাগ করে দিলে 3 7 21, তাহলে গড় 21, সরি গড় 3 বেরিয়ে গেছে, এটা রাইট। তাহলে মধ্যক বের করবো কিভাবে, আগে ক্রম অনুযায়ী সাজাতে হবে, 0 0 2 3 4 5 7, তাহলে 2 4 6 7টা, তাহলে মাঝখানে কত আছে 3, তাহলে মধ্যক 3, দ্যাটস অলসো রাইট। প্রচুরক কত 0, প্রচুরক 0, অবশ্য প্রচুরক 0, 0 কয়বার আছে 2 বার, বাকিগুলো একবার। সো প্রচুরক 0, তিনটাই রাইট, দ্যাটস আর অল রাইট।
তাহলে এতটুকু আছে। এই কয়েকটা এমসিকিউ যদি তুমি করো, অবশ্যই আমি কথা দিচ্ছি তোমরা এমসিকিউতে আটকাবা না 100%।